সুপ্রিয় দর্শক, শুরু হলো নিটল টাটা এসএটিভি সংলাপ। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। এসএটিভি সাপ্তাহিক এই আয়োজনে আজকের আলোচ্য বিষয় সংকট দুর্যোগে রাজনৈতিক দলগুলোর ভূমিকা। দর্শক, আজ আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম, এবং আমার সঙ্গে ভার্চুয়ালি যোগ দিবেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর নুরুল আজহার এবং বাংলাদেশ গণশক্তি আন্দোলন বিপিএম-এর চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ তাহের। আপনাদের আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই মোহাম্মদ আমিনুল ইসলাম, আমিন ভাই, আপনার কাছে যেতে চাই। আমরা সংকট এবং দুর্যোগে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, আমরা আজকে এই শিরোনাম রেখেছি আমাদের আলোচনার। যেটি বলতে চাচ্ছি যে বাংলাদেশের, আপনি জানেন যে একটি দুর্যোগ প্রবণ দেশ, সবসময় প্রাকৃতিক দুর্যোগ আমাদের পিছু ছাড়ে না। এর পাশাপাশি মনুষ্য সৃষ্ট দুর্যোগও অনেক সময় তৈরি হয়, যখন সাধারণ মানুষ অনেক ভোগান্তিতে পড়ে, দুর্যোগে পড়ে। এর মধ্য দিয়ে আসলো বৈশ্বিক মহামারী করোনা। এই সময়কালে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি যথেষ্ট ছিল, আপনি কি মনে করেন? আমি আলোচনার শুরুতেই আপনাকে এবং আপনার মাধ্যমে এসএটিভির দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠান দেখছেন দেশে এবং প্রবাসে, সবাইকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। একই সাথে আমি অভিনন্দন করছি আমার সহ আলোচক বিএনপির কেন্দ্রীয় নেতা শেখ রবিউল আলম সহ যারা সংযুক্ত হয়েছেন তাদেরকেও। আমি একটা রাজনৈতিক দলের মূল কাজই হচ্ছে কিন্তু মানুষের সাথে থাকা, আর সেই সাথে থাকাটা যদি দুঃসময়ে হয় তাহলে সেই রাজনৈতিক দলটি খুব সহজেই মানুষের আস্থার জায়গায় পৌঁছাতে পারে। 1970-এর নির্বাচনের আগের কথা নিশ্চয় মনে আছে যে একটা ভয়াবহ বন্যা হয়েছিল বাংলাদেশে। সে সময়ে ঘূর্ণিঝড়, ভয়াবহ ঘূর্ণিঝড় হয়েছিল। সে সময়ে আমরা দেখেছি যে পাকিস্তানি শাসকদের অবহেলা কত রকম হতে পারে এবং কত তীব্র হতে পারে। এবং আমি মনে করি এই যে বাঙালি হিসাবে এই জনগোষ্ঠীর উপরে তখন আমরা একটি রাষ্ট্রের অংশ ছিলাম, এইটাও কিন্তু এই পশ্চিমা শাসকদের প্রতি মানুষের ঘৃণাকে আরও বাড়িয়ে দিয়েছিল। এবং সেই সময়ে নির্বাচন সামনে থাকার পরেও তৎকালীন প্রধান রাজনৈতিক দল যার নেতৃত্বে আমরা স্বাধীনতা পেয়েছি, আজকের আওয়ামী লীগ, তারা কিন্তু মানুষের সাথে ঝাঁপিয়ে পড়েছিল সমস্ত নির্বাচনী কার্যক্রম বন্ধ করে। এবং এই কারণে কিন্তু আওয়ামী লীগ মানুষের এত কাছে। আর আমি যদি সাম্প্রতিক কথাগুলো বলি যে এই 2020 সালের 7ই সেপ্টেম্বর জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন একটি কথা বলেছেন যে দুর্যোগে কিভাবে মানুষের পাশে দাঁড়াতে হয়, বিশেষ করে প্রাকৃতিক দুর্যোগে বিশ্বের অনেক বড় বড় দেশ বাংলাদেশ থেকে শিক্ষা নিতে পারে। জলবায়ু পরিবর্তনের ফলে আজকে সারা বিশ্বের কিন্তু টোটাল ওয়েদারের ধরনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যেখানে এক সময় সারা বছর বরফ পড়তো, এখন সেখানে গরম, আবার যেখানে গরম পড়তো সেখানে ঠান্ডা। অর্থাৎ মানে জলবায়ু পরিবর্তন বিশ্বে যে কি ভয়াবহ পরিস্থিতি তৈরি করছে, এটা কিন্তু আমরা এখন হারে হারে উপলব্ধি করতে পারছি। তো সেই অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু বান কি মুন এই কথাটি বলেছিলেন। এখন কথা হচ্ছে কি, আমাদের স্বভাবজাত একটা বিষয় হচ্ছে এরকম যে আমি কাজ করতে পারি বা না পারি সবসময় কিন্তু ক্রেডিট নিতে পারি। যেমন আমরা ছোটোবেলায় একটা কথা শুনতাম মুরব্বীদের মুখে যে নিজেকে বড় বলে যে বড় সে নয়, লোকে বড় বলে যাকে বড় সেই হয়। এখন কিন্তু সেই প্রবাদটা পাল্টে যাচ্ছে। এখন আমরা প্রত্যেকেই নিজেকে বড় ভাবছি, সেটা কখনো দলগতভাবে কখনো ব্যক্তিগতভাবে। কিন্তু আমাদের এত ভাবনার পরেও আমি দেখেছি ফাইনালি মানুষ কিন্তু বুঝে নিতে পারে যে আসলেই কে বড় কে ছোট, আসলে তার বিপদে কে থাকে কে থাকে না। এবং সেই জায়গায় আমি একজন আওয়ামী লীগের সদস্য হিসেবে খুব গৌরবের সাথে বলতে পারি যে এই দলটি বারবারই প্রতিষ্ঠার পর থেকে 1949 সালের 23শে জুন আজ অবধি প্রতিটি দুর্যোগে মানুষের পাশে ছিল, সে হোক প্রাকৃতিক দুর্যোগ অথবা সে হোক মানব সৃষ্ট দুর্যোগ। যেমন আমি অতি সম্প্রতি আরেকটা উদাহরণ দিতে চাই যে গত কিছুদিন যাবৎ আশঙ্কাজনকভাবে ধর্ষণটা বাড়ছে। এই জায়গায়ও সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রী, যিনি আওয়ামী লীগের সভাপতি, তিনি ধর্ষণ, আমরা জানি এই অপরাধগুলি কিন্তু চাইলে একেবারে শূন্য, সামাজিক অপরাধের সংখ্যা অনেক বেড়েছে। হ্যাঁ, এই জায়গাটা এটা বন্ধ করার জন্য উনি আইন সংশোধন করে
মৃত্যুদণ্ডের বিধান দিয়েছে। আমি মনে করি এটাও কিন্তু মনুষ্য সৃষ্ট দুর্যোগ মোকাবেলা করার ক্ষেত্রে আওয়ামী লীগের বা বর্তমান সরকারের আরেকটি সাহসী উদ্যোগ। আর অতি সম্প্রতি আমরা যে এখনও যে করোনা আক্রান্ত সারা বিশ্ব, সেই করোনাকালীন সময়ে করোনার শুরু থেকেই আওয়ামী লীগের নেতা কর্মীরা যেভাবে সরকারের পাশাপাশি সরকারিভাবে কাজগুলো করেছে, এছাড়াও আমরা দলীয়ভাবে যেভাবে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি, আমার মনে হয় এটা যদি ব্যাখ্যা করতে চায় এমন কোনো ওয়ার্ড একেবারে তৃণমূল লেভেল পর্যন্ত পাবেন না যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের এই বিপদে ছুটে যায়নি। অতি সম্প্রতি যে বিষয়টা ইতিবাচকভাবে আলোচিত হয়েছে অনেক বেশি, যে এখন কিন্তু একটা জিনিস, একটা ফটো সেশনের যুগ চলছে, সব কিছুতে কিন্তু আইওয়াশ, একটা সেলফি। কিন্তু আমি খুব খুশি হয়েছি, কৃতজ্ঞ হয়েছি, এবং এক সময় ছাত্রলীগ কর্মী হিসাবে আমি প্রাউডও ফিল করেছি যে দেখেছি ছাত্রলীগের ছেলেরা এইবার অনেক কৃষককে শুধুমাত্র ফটো সেশনে নিজেদের কাজটি সীমাবদ্ধ না রেখে নিজেরাই জমিতে নেমে ধান কেটে ক্ষেত্রবিশেষে সেই ধান কৃষকের গোলা পর্যন্ত পৌঁছে দিয়েছে। সুতরাং এই জিনিসগুলো যদি বিবেচনা করা যায় তাহলে আমি বলতে পারি যে আওয়ামী লীগ প্রাকৃতিক সৃষ্ট দুর্যোগ হোক, মানুষ্য সৃষ্ট দুর্যোগ হোক, প্রতিটি দুর্যোগে মানুষের সাথে ছিল, আছে বলেই এখনো আওয়ামী লীগ মানুষের অনেক প্রিয় দল, অনেক কাছের দল, অনেক আপন একটি রাজনীতি। আমিনুল ইসলাম, আপনার কাছে আবার আসবো আমি। শেখ রবিউল আলম, মানুষের গণতান্ত্রিক অধিকারের পক্ষে কথা বলতে হলে রাজনৈতিক দলগুলোকে সব সময়ই দেখা যায় যে অনেক সংগ্রাম করতে হয়, যেটি আমিনুল ইসলাম উল্লেখ করেছেন যে ৭০-এর আগে আমাদের যে সংগ্রাম বা পাকিস্তানিদের বিরুদ্ধে যে অনবদ্য লড়াইয়ের মাধ্যমে আমরা স্বাধীন বাংলাদেশে এসেছি, সেই লড়াইয়ের কথা তিনি উল্লেখ করেছেন। কিন্তু সেই ধরনের একটি রাজনৈতিক দল যে ভূমিকা রাখবে, জনগণের পাশে দাঁড়াবে, তার একটি তো সুষ্ঠু পরিবেশও দরকার হয়। তখন কিন্তু সংগ্রামী মনোভাব নিয়ে যদি রাজনৈতিক দলগুলো এগিয়ে না আসে, তাহলে আসলে সত্যিকারের মানব সেবা থেকে তো তারা অনেক সময় পিছিয়ে পড়তে পারে। ধন্যবাদ আপনাকে, যথার্থই বলেছেন আপনি। ধন্যবাদ এসএটিভির সংলাপের দর্শকদেরকে। হ্যাঁ, আমিনুল ভাই বলছিলেন আমার পছন্দের একজন মানুষ। ৭০-এর আগে আওয়ামী লীগের একটা জনবান্ধব ভূমিকা ছিল, যার ফলে ৭০-এর নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী হতে অনেক সহযোগিতা করে। কিন্তু এটাও তো ঠিক যে লক্ষ্যে আমরা ৭১-এ মুক্তিযুদ্ধ করলাম, পাকিস্তান যে অপশাসন দুঃশাসন ছিল সেটা থেকে বেরিয়ে আসলাম, একটা সাম্য, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে আমরা তো বেরিয়ে আসলাম, সবাই সংগ্রাম করলাম, দেশ স্বাধীন হলো। কিন্তু এটাও তো দুঃখের বিষয় যে একটি রাজনৈতিক দল, বর্তমান যারা ক্ষমতায় আছে আওয়ামী লীগ, তারাই আজকে রাজনৈতিক দল সৃষ্ট দুর্যোগের একটা পরিবেশ তৈরি করেছে। আজকে গণতন্ত্রের জন্য কথা বলতে হচ্ছে। আপনি হয়তো বলবেন যে গণতন্ত্র নেই, বিরোধী দল হিসেবে আমাদের ভূমিকা কি করছি আমরা? হ্যাঁ, মানুষের গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠিতের জন্যই তো সংগ্রাম করছি আমরা, ত্যাগ স্বীকার করছি, আন্দোলন করছি। কখনো ধরেন গণ আন্দোলন তৈরি হয়েছে, সরকার দমনপীড়ন করে সেটা হয়তো নিয়ন্ত্রণ করেছে, আপাতত তো ক্ষমতায় আছে, কিন্তু একটা জনরোষ তো আছে আওয়ামী লীগের বিরুদ্ধে, যার ফলে তো আওয়ামী লীগ ধরেন একটা ক্রেডিবল নির্বাচন, আমি প্রায় এই কথাটি বলি যে আয়োজন করতেও ভয় পাচ্ছে, অংশ নিতেও ভয় পাচ্ছে। এবার আন্দোলনের তো চূড়ান্ত পরিণতি হচ্ছে না। পরিণতি তো আমাদের ৭০-এ তো একদিনে হয়েছিল না, আমাদেরও ২৪ বছর লেগে গিয়েছিল, তাই না? বাংলাদেশকে স্বাধীন করতে ২৪ বছর লেগেছিল। এরকম অনেক সময় ধরেন ফ্যাসিবাদী সরকার, স্বৈর শাসক, পৃথিবীতে অনেক সময় অনেক দেশে অনেকভাবে হয়েছে, দীর্ঘদিন ক্ষমতায় থেকেছে, সেখানে আমার আপত্তি নেই। আমার আপত্তি হচ্ছে যে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল এই ক্ষমতা লোভী হয়েছে, অথবা রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকার মানসিকতা তাদের তৈরি হয়েছে। এটি তো প্রয়োজন ছিল না, এবং এটি মানুষের প্রত্যাশাও ছিল না আওয়ামী লীগের কাছে, আমারও প্রত্যাশা ছিল না, কারণ আওয়ামী লীগ একটা প্রতিষ্ঠিত রাজনৈতিক দল। উনি যেখানে বলেছেন ৭০-এর নির্বাচনের আগে তারা কাজ করেছে, ৭০-এর নির্বাচনে তারা উইন করেছে, নির্বাচনের পর ক্ষমতা হস্তান্তর না করার ফলে আমাদের অস্ত্র ধরতে হয়েছে, স্বাধীন করতে হয়েছে, আওয়ামী লীগের যুগান্তকারী ভূমিকা সেখানে আছে, সবই সঠিক। কিন্তু এটাকে আমাদের হতাশ করে না যে আওয়ামী লীগ আজকে আমরা দেখছি, সেই আওয়ামী লীগ তো নিশ্চয়ই আমিন ভাই গর্ব করার আওয়ামী লীগ বলতে পারবে না। হ্যাঁ, আওয়ামী লীগ দুর্যোগে কিছুটা বলছে ওয়ার্ড ওয়াইজ কাজ করেছে, এটা তো বাংলাদেশ জাতীয়তাবাদী দলও করেছে। কারণ ধরেন প্রাকৃতিক দুর্যোগ, মানুষ সৃষ্টি দুর্যোগ, এটা মোকাবেলা করার দায়িত্ব রাষ্ট্রের বিভিন্ন উইং এটা করবে, কারণ অর্থ রাষ্ট্রের কাছে, সম্পদ রাষ্ট্রের কাছে, ত্রাণ সামগ্রী রাষ্ট্রের কাছে, এবং প্রশাসন ব্যবস্থাপনা সব রাষ্ট্রের কাছে। আবার রাষ্ট্র কিভাবে করবে এটা?
সরকার রাষ্ট্র পরিচালনার মাধ্যমে এটা করবে। সেখানে তো অনেক অসঙ্গতি রয়েছে। মানুষ ধরেন বঞ্চিত হয়েছে, চিকিৎসা খাতের আমরা অবস্থা দেখেছি, কি অবস্থা, মানুষ টেস্ট করতে পারিনি এই করোনাকালীন সময়, ন্যূনতম স্বাস্থ্যসেবা পায়নি, আহাজারি আমরা দেখেছি, মানুষের খাদ্যের অভাবে অসহায় এবং সময় পার করেছে, জীবন জীবিকা নির্বাহ করে কষ্ট হয়েছে, সেটাও তো ছিল। তার মানে রাষ্ট্র ব্যবস্থাপনা তো আমাদের সফল হয়নি। এখন এই অল্প সময় কোথায় সফল হয়নি, কতটুকু হয়নি, সে বিতর্কে আমি যাচ্ছি না, কিন্তু মানুষ তো স্যাটিসফাইড হতে পারিনি এই প্রাকৃতিক দুর্যোগে। আর যে কথা আমি বলছিলাম যে সেটা হলো যে প্রথমে আপনি যেটা বলতে চেয়েছিলেন যে রাজনৈতিক দলের কাজ হচ্ছে জন আকাঙ্ক্ষা, জনপ্রত্যাশা, জনসমস্যা নিয়ে কাজ করা, এটি তো রাজনৈতিক দলের কাজ। এখন এই সমস্যাটা দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে প্রাকৃতিকভাবে কোনো কোনো সময় হয় দুর্যোগ, সেগুলি মোকাবেলা করবার জন্য রাজনৈতিক দল, সাধারণ মানুষ, সমর্থবান মানুষ, সরকার হাতে হাতে রেখে, কাঁধে কাঁধে রেখে কাজ করে, এবং এই ঐতিহ্য বাংলাদেশের মানুষের আছে এবং মানুষ মোকাবেলাও করেছে। আমরা কোনোদিনই খুব বেশি স্বাবলম্বী ছিলাম না রাষ্ট্র হিসাবে, তাই না? কিন্তু আমরা তো অনেক বড় বড় দুর্যোগ মোকাবেলা করেছি। কিভাবে করেছি? কারণ আমাদের নাগরিক শক্তি, জনগণের শক্তি, আমাদের সামাজিক সম্প্রীতি, রাষ্ট্রে আমাদের ধরেন একটা সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ অবস্থান ছিল একটা সময়, কম থাকুক বেশি থাকুক রাজনৈতিক দ্বন্দ্ব ছিল, কিন্তু জাতীয় স্বার্থে আমরা বেশ কিছু ব্যাপারে কিন্তু দুর্যোগের সময় আমরা এক হতে পেরেছি। কিন্তু যখন একটি রাজনৈতিক দল ক্ষমতা দখল করে রাজনৈতিক ক্রাইসিস ক্রিয়েট করে, রাজনৈতিক দুর্যোগ সৃষ্টি করে, তখন সেটা যদি ক্ষমতাসীনদের সুমতি না হয় তাহলে তো জনগণ ডিপ্রাইভ হয়। জনগণ তাই হয়েছে। আপনি বিরোধী দলের কথা বলেন, আমাদের ত্রাণ বিতরণ করা ছাড়া করোনাকালীন সময় আর মানুষকে সচেতন করা ছাড়া আর কি কাজ থাকতে পারে? ওনারা ধান কেটেছেন, ধান আমরাও কেটেছি, হ্যাঁ, কেউ কম কেটেছে, কেউ বেশি কেটেছে, কোনো আমাদের বেশি কেটেছে, ওনাদের কম কেটেছে, সেটা দিয়ে তো আর মানুষের সেবা নিশ্চিত করা যায় না। কথাটা হচ্ছে রাষ্ট্র ফাংশন করছে কিনা। আপনি যদি বলেন ইন্ডিয়াতে কংগ্রেস বিরোধী দল, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট বিরোধী দল, তো তারা কি করেছে? সেখানে তো রাষ্ট্রই সব করেছে। আমরা তো বিরোধী দল হয়ে আমাদের নেতা কর্মী সুবর্ণদের দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহতভাবে করেছি। কিন্তু রাজনৈতিক যে দুর্যোগ সৃষ্টি হয়েছে বাংলাদেশে, একটা রাজনৈতিক দুর্যোগ আছে, একটা রাজনৈতিক বিভাজন আছে, একটা রাজনীতি প্রতিহিংসা রয়েছে, একটা রাজনীতি প্রতিরোধ রয়েছে ক্ষমতাসীনদের মধ্যে। এইটির অবসান হলে আমার মনে হয় আমাদের সীমিত সম্পদ হলেও আমরা ঐক্যবদ্ধভাবে যে কোনো দুর্যোগ মোকাবেলা করতে সক্ষম হব, এবং মানুষও সেটাতে উপকৃত হবে এবং রাষ্ট্রের কাছে তার যে প্রত্যাশা রয়েছে সেটা পূরণ করতে রাষ্ট্র সক্ষম হবে। জি, শকরবুল আলম, আপনার কাছে আবার আসবো আমি। ডক্টর নুরুল আজহার, আপনার কাছে যেতে চাই। শুনতে পাচ্ছেন আপনি? জি জি, শুনতে পাচ্ছি। ডক্টর নুরুল আজহার, যেটি শেখ রবিউল আলম বললেন যে রাজনৈতিক দলের মধ্যে যে মত পার্থক্য বা বিভাজন যেটি রয়েছে সেটি আসলে দুর্যোগ বা সংকটে তো মানুষের পাশে দাঁড়াতে একটি বড় অন্তরায় বা একটা বাধা সৃষ্টি করে। সেখানে মানুষের প্রত্যাশা পূরণে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আন্তঃসংযোগ বা একটি ঐক্য থাকা প্রয়োজন বা একসাথে মিলে মানুষের পাশে দাঁড়ানো, সেই দৃশ্যগুলো তো আমরা বাংলাদেশে এই করোনাকালীন সময় দেখিনি। এটার মূল কারণ কি? জি, ধন্যবাদ আপনাকে। উনি যেটা বলেছে সেটা সত্যই বলবো। এই কারণে যে আমরা 30 লক্ষ রক্তের বিনিময়ে এবং 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বহু মহিলা বিধবা হয়েছে, বহু হত্যা করা হয়েছে এই দেশে শুধু স্বাধীনতার জন্যে। রক্তের বিনিময়ে, ভাষার বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। ভাষা তো রক্ত দিতে হয়েছে আমাদের। আমরা সেই শ্রেষ্ঠ জাতি। আজকে আমাদের পৃথিবীর মানুষ দেখতেছে যে প্রাকৃতিক দুর্যোগ, মানুষ সৃষ্ট দুর্যোগ সবকিছু আমরা মোকাবেলা করতেছি। আপনি স্বাধীনতার পরে সবচেয়ে যে বড় বন্যাটা হয়েছে সেটা 88 সালে। তখন জাতীয় পার্টি ক্ষমতা ছিলেন এবং হোসেন মোহাম্মদ এরশাদ, উনার দূরদর্শিতা, উনার কর্মকাণ্ডের কারণেই সেইখানে একটা লোকও মৃত্যুবরণ করে নাই। যথেষ্ট খাবার, সহযোগিতা, সাহায্য সব দিকে ছিল। এবং দেখবেন ঢাকায় যে বাঁধ নির্মাণ করা হয়েছে, 642টা কালভার্ট, ব্রিজ, বিভিন্ন ধরনের কাজ করা হয়েছে, উপজেলা হতে শুরু করে বিভিন্ন ধরনের। আপনি দেখেন 90-এর পর থেকে যে গণতন্ত্র আমরা চেয়েছিলাম, যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা ছিল আমাদের মধ্যে, তার কি প্রতিফলন ঘটেছে। আফজাল সাহেব 23 বছরে, আপনি এখন থেকে 23 বছরের পিছনে চলে যান, সেটা কত সালের মধ্যে পড়ে? 15,000 কোটি টাকা আত্মসাৎ করেছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডায় তার বাড়ি পাওয়া গেছে। একটা চতুর্থ শ্রেণী, গতকালকে আরেকজন ধরা পড়েছেন, উনি এরকম 1200 কোটি টাকার মালিক। আপনি দেখেন ওই যে পি কে হালদার 3,500 কোটি টাকা নিয়ে কানাডার চম্পট, এখন 26 তারিখ উনি আসতেছেন। তো এইরকম এই যে দুর্যোগ একটার পর একটা, বিশাল বড় বন্যা কয়েকবার হলো উত্তরাঞ্চল, দক্ষিণাঞ্চলে, অবশ্যই প্রধানমন্ত্রী এগুলি মোকাবেলা করেছেন, উনি এটা ধন্যবাদ পাওয়া উপযুক্ত আমি মনে করি। কিন্তু তার পাশাপাশি যাদের উনি দায়িত্ব দিয়েছেন সেখানে লুটপাটটা বেশি হয়েছে।
আসেন মানুষ সৃষ্ট যেই এই ধরনের দুর্যোগ, সেটা কি বলবেন আপনি? প্রথমে গেল পেঁয়াজ, আসলো আলু, এরপরে দেখবেন আসবে বেগুন, তারপরে বেগুনের তো গেছে রোজার সময়, তারপরে দেখবেন রসুন, তা না হলে আদা, একটা না একটা, এগুলি মানুষের তৈরি একটা সিন্ডিকেট সার্বক্ষণিক এক ধরনের কাজ করে যাচ্ছে। আপনি দেখেন যে এই যে করোনার ব্যাপারে যে ধরনের টেস্ট করার ব্যাপার, শাহেদ যে ধরনের কাজ করেছে, এই যে শাহেদ আওয়ামী লীগের পরিচয় দিয়ে সে যে দীর্ঘ 2008 থেকেও যদি আপনি ধরেন, আপনাদের টিভিতে যে সে হুঙ্কার দিয়েছে বিভিন্ন ধরনের কথা এবং অকথ্য ভাষায় বিএনপিদের গালাগালি করেছে এবং বিরোধী দল, আমার সাথে তো তার কয়েকবার ফাইট হয়েছে, সে ধরেই এরশাদ সাহেবরে আপনার যাতা বলা শুরু করে দেয়। তখন আমি বলছিলাম যে আপনি এই ধরনের মিনিংলেস কোনো কথা বলা কিন্তু মানুষ কিন্তু আপনার এখানে পক্ষপাতিত্ব করবে না। তো সে যেইভাবে সে ভূমিকা নিয়ে চলাফেরা করলো, যে ধরনের ছবি সে মানুষের কাছে শো করে সে তার সিদ্ধি করেছে এবং মিথ্যাচারের মাধ্যমে সে যে সম্পদে আহরণ করেছে, এই যে এখন জেলে আছে, এরকম বহু শাহেদ আছে, এরকম বহু সাবরিনা আছে, বহু পাপি আছে। তো এই কয়জন আরো আছে। তো মজার বিষয় আমি মনে করি যে এইটা সৃষ্টি তো এই আওয়ামী লীগের হয় নাই, 90-এর পর থেকে হয়েছে এবং বর্তমান সরকার এই কারণে ধন্যবাদ পাওয়া যে এদের বিচারের আওতায় আনতেছে, শর্ট টাইমে বিচার হইতেছে। আপনি দেখবেন যে খুলনায় একটা ঘটনা ঘটেছে, একটা শিশু নির্যাতনের ক্ষেত্রে 6 দিনের মধ্যে মানে আপনার 16 ওয়ার্কিং ডেজ এর মধ্যে মামলার জাজমেন্ট হয়েছে এবং তার যাবজ্জীবন হয়েছে। এইভাবে যদি আপনার এই জি বাগেরহাটে, ওই তো খুলনার কাছে আর কি বাগেরহাটে। তো এখন যদি সেটা এইভাবে যদি আপনি যদি আইনের মানুষ তো চায় আইন, আইনের শাসন এবং তার সাথে চায় গণতন্ত্র এবং তার মৌলিক চাহিদার মধ্যে মানে বস্ত্র, খাবার, বাসস্থান, এই তিনটা, তাইলে কিন্তু শান্তিপ্রিয় মানুষ কিন্তু এই শান্তিতে ঘুমাবে বাংলাদেশ। এখন ব্যাপার হলো শান্তিপ্রিয় মানুষের তুলনায় আপনার মানে বিশেষ করে লুটপাটের রাজত্ব কিছুটা বৃদ্ধি পেয়েছে। এই ব্যাপারে আমি মনে করব যে আওয়ামী লীগ সরকার যদি এটা আপনার আইনগতভাবে এবং চ্যালেঞ্জ গ্রহণ করে যদি এগুলো মোকাবেলা করে বা প্রতিহত করে, অবশ্যই এটা সাকসেস হবে বলে আমি মনে করি। ডক্টর নুরুল আজহার, আমরা একটা বিরতি নিয়ে আসবো। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। আজকে আলোচনা করছি সংকট দুর্যোগে রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে। বিরতির পর আমরা ডক্টর অধ্যাপক আব্দুল্লাহ তাহের আপনার কাছে যেতে চাই। শুনতে পাচ্ছেন আপনি? জি, আমি শুনতে পাচ্ছি। আব্দুল্লাহ তাহের, আমরা আলোচনা করছিলাম যে সংকট দুর্যোগে রাজনৈতিক দলগুলো কি তার যথাযথ ভূমিকা পালন করতে পারছে কি না, বা রাজনীতি যেটি ডক্টর নুরুল আজহার উল্লেখ করলেন যে রাজনৈতিক দলের মধ্যে অনেক দুর্বৃত্ত ঢুকে পড়েছে, যারা বিভিন্ন সময় দুর্যোগ সংকটে নানা সুযোগ নিয়ে থাকেন, যেটা আসলেই কাম্য নয়। এ ধরনের অনেক অসঙ্গতির কথা তিনি তুলে ধরেছেন। সেই যদি অবস্থা হয়, সেখানে রাজনৈতিক দলের যে ভূমিকা থাকার কথা সেটি তো তারা যথাযথভাবে পালন করতে পারে না। কিন্তু এই দুর্বৃত্তরা কিভাবে আশ্রয় প্রশ্রয় পায় রাজনৈতিক দলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাকে ধন্যবাদ এবং আপনার সাথে আমার যে বিজ্ঞ তিন সহ আলোচক সবাইকে ধন্যবাদ। সেই সাথে এসএটিভির সকল দর্শক যারা দেখছেন তাকে আমার ব্যক্তিগত তরফ থেকে এবং আমার দল বাংলাদেশ গণশক্তি আন্দোলনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে একটি চমৎকার বিষয় আপনি রেখেছেন যে এই দুর্যোগ মোকাবেলায় রাজনৈতিক দলগুলোর ভূমিকা। দেখুন, আমার আগে যে দুজনই যে আলোচক যথার্থই বলেছেন যে একটা রাজনৈতিক দলের মূল লক্ষ্যই হওয়া উচিত আসলে জনকল্যাণের জন্য কাজ করা। কারণ রাজনৈতিক দল কি চায়, যে জনমতকে সংগঠিত করে সরকার গঠন করার মাধ্যমে তাদের যে ম্যানিফেস্টোটা আছে, তাদের যে এজেন্ডা আছে, সেগুলো তারা বাস্তবায়ন করবে। এটি তো রাজনৈতিক দলের মূল কাজ বা মূল লক্ষ্য। এখন আমাদের বর্তমানে যে একটা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, আমরা একটা আদর্শিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কথা যদি বলি, সেখানে বিরোধী দলের ভূমিকাটি কিন্তু থাকে একটি ছায়া সরকারের মতো। আমরা জানি যে ছায়া সরকারের ভূমিকা পালন করতে হয় বিরোধী দলকে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে 90-এর পর থেকে আমরা যে গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি ঠিকই, কিন্তু আমরা কখনোই কিন্তু বিরোধী দলের ভূমিকাটি ঠিক যথার্থ ছায়া সরকারের ভূমিকাটি আমরা পাইনি। একইভাবে সরকারি দলও যারা ছিলেন তারাও কখনো গণতন্ত্রকে বিকশিত করার জন্য যে ধরনের প্রাতিষ্ঠানিকীকরণ করা দরকার হয়, যে ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে
সংগঠিত করার বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে গঠন করার যে উদ্যোগগুলো দরকার হয় সেগুলো কিন্তু কোনো সরকারই যথার্থভাবে নেননি। এই যে আমরা আজকে আইনের শাসনের কথা বলছি, আমরা দুর্বৃত্তায়নের কথা বলছি, আমরা অপশাসনের কথা বলছি, আমরা দুঃশাসনের কথা বলছি। সকল কিছুর মূলে যদি আপনি দেখেন তাহলে মূল সমস্যাটা কিন্তু আসলে আমাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যথার্থভাবে কাজ করতে পারছে না। যেহেতু গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো কাজ করতে পারছে না, তাহলে সরকারে যারা আছে তারাও জনগণকে সুশাসন দিতে পারছে না। এখন আমি যেটি বললাম যে ছায়া সরকারের ভূমিকা পালন করবে বিরোধী দল একটি আদর্শিক গণতান্ত্রিক ব্যবস্থায়, কিন্তু বর্তমানে বাংলাদেশে তো সেই গণতান্ত্রিক ব্যবস্থাটি নেই। যেটি আমাদের রবিউল ভাই বলেছেন যে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জন আকাঙ্ক্ষার যদি সরকার গঠন হয় তাহলে কিন্তু তারা জনকল্যাণার্থে কাজ করে, কারণ তাদের মধ্যে একটি জবাবদিহিতা থাকে। কিন্তু বর্তমান সরকার যেভাবে আমরা জানি যে একটি প্রশ্নবিদ্ধ নির্বাচন, গত 2টি টার্মে প্রশ্নবিদ্ধ নির্বাচন হয়েছে এবং জনগণের একটা বড় অংশ কিন্তু ভোট দিতে পারেনি। এমন একটি অবস্থায় বর্তমান যে দলটি ক্ষমতায় আছে আমিও অত্যন্ত মাঝে মধ্যে খুব মর্মাহত হই যে এই দলটি কিন্তু মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে। বঙ্গবন্ধুর হাতে গড়া দল, মাওলানা ভাসানীর হাতে গড়া দল, হোসেন শহীদ সোহরাওয়ার্দী দল। এই দলের নেতৃবৃন্দ বাংলাদেশকে আমাদের স্বাধীন আমাদের সংযোগটি মনে হয় বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আমরা আবার আসবো। আমিনুল ইসলাম, যেটি অধ্যাপক আবদুল্লাহ তাহের যে হতাশার কথা জানালেন, ব্যক্ত করলেন যে বঙ্গবন্ধুর হাতে গড়া যে দল, সেই দলের কাছ থেকে যে প্রত্যাশা, সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার যে পরিবেশ, সেটি তারা পাচ্ছেন না। এটা আসলে কারণ কি, হতাশাটা কেন? শুরুতে একটি কথা বলেছিলাম, এখন আমি যদি নিজে মনে করি যে আমার চেয়ে বেশি কাজ কেউ করেনি, সেটা কিন্তু আমার মনের খুশি। কথায় বলে পাগলের সুখ মনে মনে। মানুষ কি ভাবছে, অবশ্যই একটি রাজনৈতিক দলের কাজ এবং সরকারের কাজ গণমুখী কর্মসূচি গ্রহণ করা। আপনি যদি করোনাকালীন সময়ে দেখেন, বাংলাদেশের মতো একটা আমরা এখন অর্থনীতির একটা উন্নয়নশীল দেশে পৌঁছাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ আমাদের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য কতটুকু আর্থিক স্ট্রেংথ থাকলে গার্মেন্টস সহ প্রায় প্রতিটি সেক্টরে এত লক্ষ টাকা প্রণোদনা দেওয়া সম্ভব, এটা একটু মাথায় রাখা দরকার। এবং এই 2020 সালে IMF যে প্রতিবেদন দিয়েছে জাস্ট কিছুদিন আগে, 1 মাস এগুলো হয়নি, সেই প্রতিবেদনে বলা হয়েছে যে দক্ষিণ এশিয়া তো বটেই, ইভেন বাংলাদেশ এই করোনা সংকটের মধ্যেও 3.8 প্রবৃদ্ধি অর্জন করবে, যা চায়নার চেয়ে অনেক বেশি। এবং অবস্থাটা এমন দাঁড়িয়েছে, IMF-এর সেই প্রতিবেদন দেখে কংগ্রেসের প্রধান রাহুল গান্ধী আক্ষেপ করে মোদিকে বলেছেন যে বাংলাদেশ যেখানে এক সময় আমাদের চেয়ে অনেক অনেক পিছিয়ে ছিল জাতীয় GDP প্রবৃদ্ধিতে, সেই জায়গায় আজকে বাংলাদেশ আমাদেরকে পেছনে ফেলে দিয়েছে। এখন আপনারা কোথায় আছেন? আপনারা কি এই শুধু কয়েকজন মানুষকে কোটিপতি বানানোর ধান্দায় থাকবেন, নাকি ভারত নিয়ে ভাববেন? এটা হচ্ছে ভারতের অন্যতম প্রধান বিরোধী দল, যাদের নেতৃত্বে ভারত স্বাধীনতা পেয়েছিল, সেই কংগ্রেসের রাহুল গান্ধীর বক্তব্য, এবং সেটা উনি টুইট করেছেন। তাহলে একটি সরকারের যদি, এখন IMF-কে তো আর আমি বা আপনি কনভিন্স করার কিছু নেই, তারা তাদের সমীক্ষায় গবেষণা করে এই তথ্য বের করেছে। হ্যাঁ, তাহলে সে জায়গায় আমি মনে করি যে সরকার বা যে দলের সরকারের অধীনে এরকম একটি প্রবৃত্তি অর্জিত হয়, সেই দলের সদস্য হিসেবে আমার প্রাউড না করার কিছু নেই, বরং আমি মনে করি আমার গর্ব করার জায়গা আরেকটি পালক যুগ হলো। শেখ রবিউল আলম একটি চমৎকার কথা বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসা। আমি কিন্তু মনে প্রাণে রাজনৈতিক প্রতিহিংসার বিপক্ষে, এবং সেটা আমার দলও আমি মনে করি যে সেটা বিলংস করে। এখন রাজনৈতিক প্রতিহিংসাটা কি? আমি 75 থেকে 90 সাল পর্যন্ত বাদই দিলাম। আমরা দেখলাম 96 সালের 15 ফেব্রুয়ারি, ঠিক আছে, বিএনপির তখন দরকার ছিল সাংবাদিক বাধ্যবাধকতা, একটা নির্বাচন করেছে। সে নির্বাচনে তারা বিরোধী দলের আসনে কে বসালো? কাকে বসালো? বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি বজলুল হুদাকে। আপনি বলুন, দুনিয়াতে এর চেয়ে ভয়ঙ্কর রাজনৈতিক প্রতিহিংসার জায়গাটা আর কী হতে পারে? সেই সময়ের বিএনপি নেতৃবৃন্দ যদি সেই কাজটা না করত, বাংলাদেশে কী এমন ক্ষতি হতো? 1991 সাল পর্যন্ত দেশের একটি মানুষও জানে না যে 15 আগস্ট বেগম জিয়ার জন্মদিন।
15 আগস্ট যে কেউ জন্ম নিতে পারে, এটা কিন্তু তার দোষের কিছু না, এটা দোষের কিছু না। তাহলে 92 সাল থেকে কেন 15 আগস্টকে ঘটা করে জন্মদিন পালন শুরু করলো? তাহলে এখন আচ্ছা, আমি আরও অনেকগুলো উদাহরণ দেওয়া যায়, সে উদাহরণ দিব না, আমি আরেকটু বিপরীত একটু উদাহরণ দিই। 96 সালে যখন আজকের প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় আসেন, তখনই ওই সময়কালে জিয়া রহমানের বড় সন্তান বিএনপির নেতা তারেক রহমানের সন্তান জন্মদান করেছিলেন, সন্তান হয়েছিল, এবং সিএমএইচে। আমার স্মৃতি যদি আমার সাথে প্রতারণা না করে, আমি একটু চ্যালেঞ্জ করে বলি যে আমরা প্রতিহিংসা রাজনীতি করি কিনা। তখন বেগম জিয়া ছিলেন ওমরা করতে সৌদি আরবে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক জিয়ার সাথে ওভার টেলিফোনে কথা বলেছিলেন এবং তার জন্য ফুল মিষ্টি পাঠিয়েছিলেন এবং বলেছিলেন যে কোনো প্রয়োজনে তুমি আমাকে বললে, তোমার মানে অসুবিধা নেই। তার বিপরীতে বিএনপির রাজনীতিরা কি, 96 সালে আমরা ক্ষমতা এসে বঙ্গবন্ধু হত্যার বিচার এবং জাতীয় চার নেতার হত্যার বিচারের কার্যক্রম হাতে নিলাম। 2001 সালে বিএনপি ক্ষমতায় এসে আবার জেল হত্যা মামলার আসামি মেজর খায়রুজ্জামান, যার চাকরিচ্যুত করা হয়েছিল, তাকে ভূতাপেক্ষা প্রমোশন দিয়ে আবার তাকে মালয়েশিয়ার রাষ্ট্রদূত বানানো হলো। আর 2004 সালের 21শে আগস্টের ঘটনা তো সারা পৃথিবী জানে। অবশ্যই শেখ রবিউল আলম তার দলকে ডিপেন্ড করতে গিয়ে বলবেন যে আমরা সেটা করিনি। শুধু এইটুকু জানতে চাই, কে কী বলেছে ওটাও বাদ দেন, যদি বিএনপি সে হত্যাকাণ্ডের সাথে তৎকালীন নেতৃত্ব যদি সম্পৃক্ত না থাকতো 21শে আগস্টের ঘটনার সাথে, তাহলে কেন আওয়ামী লীগের তৎকালীন জেনারেল সেক্রেটারি আব্দুল জলিল কখনো পল্টন থানা, কখনো রমনা থানায় তাকে চোর পুলিশ খেলতে হয়েছে? এই থানা বলে যেটা আমার বিষয় না, এই থানা বলে আমার বিষয় না। মামলা বাংলাদেশের যে কোনো থানায় হতে পারে না? তাহলে এই যে রাজনৈতিক প্রতিহিংসার চর্চাটা কারা করছে? আমি 75-এর পরবর্তী সব ঘটনা বাদ দিলাম, আমি আজকের কথা বলছি। 2001 সালে আওয়ামী লীগের নির্বাচনে পরাজয়ের পর যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতা নিল, তখন বেশি কথা বলি না, শুধু বাগেরহাট, বরিশাল, খুলনায় কারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শুধু নৌকায় ভোট দেওয়ার কারণে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে ভয়াবহ বর্বর নির্যাতন করেছিল। তারপরেও 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমরা প্রতিহিংসা রাজনীতি চর্চা করি না বলেই আমরাই বিএনপিকে সংসদের ডেপুটি লিডারের প্রস্তাব দিয়েছিলাম। সুতরাং আমিও যখন প্রতিহিংসা থেকে, অবশ্যই আমিও মানুষ, আমারও রাগ ক্ষোভ থাকতে পারে, ভালোবাসা আবেগ থাকতে পারে, রবিউল সাহেবেরও থাকতে পারে, কিন্তু যখন আমি আমার ভুলের জন্য সরি বলবো তখন রবিউল সাহেবটা কমবে। আর 2001 সালের পরে বিএনপি ক্ষমতা আসার পরে আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দের উপরে কখনো 23 বঙ্গবন্ধু এভিনিউতে, কখনো মুক্তাঙ্গনে, কখনো রাসেল স্কোয়ারে, কখনো ফার্মগেটের আন্দোলনরত জায়গাগুলোতে মতিয়া চৌধুরীর মতো মানুষকে কি করে পুলিশ দিয়ে পিটিয়ে বিবস্ত্র করা হয়েছিল, মোহাম্মদ নাসিম, তোফায়েল আহমেদদের মতো জাতীয় নেতাদেরকে কি পরিমাণ পুলিশ নির্যাতন করা হয়েছিল। আমার তো মনে হয় এগুলো যদি প্রতিহিংসার রাজনীতি না হয়, তাহলে তো প্রতিহিংসার নতুন করে সংজ্ঞা আমাদেরকে আবিষ্কার করতে হবে। বাট আমি তারপরেও চাই এই সবগুলো ঢাকা পড়ুক, রাজনীতির সুস্থ প্রতিযোগিতা ফিরে আসুক। সেজন্য কিন্তু আওয়ামী লীগ একা পারবে না, সবাইকে এগিয়ে আসতে হবে। যারা আজকে যেমন জাতীয় পার্টির উপদেষ্টা, চেয়ারম্যানের উপদেষ্টা যিনি বললেন যে আজকে শুধু, হ্যাঁ আপনারা বিরোধী দলে আছেন, অবশ্যই সমালোচনা করবেন, সেই সমালোচনা সহ্য করার মতো মানসিকতা আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রীও ধারণ করেন। এবং জাতিপিতা বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যদি পড়ি, আমরা প্রতি লাইনে আমরা তার সেগুলো দেখতে পাই। কিন্তু সমালোচনা মানে তো মিথ্যা রটিয়ে রটিয়ে বলা নয়, ইউটিউবে যা খুশি আপনার বিরুদ্ধে বলা না, সেটা তো সমালোচনা হবে। আমিনুল ইসলাম, আপনার কাছে আবার আসবো আমি। আমরা অধ্যাপক আব্দুল্লাহ তাহেরের সঙ্গে সংযোগ স্থাপন করতে পেরেছি, আবার একটু তার কাছে যেতে চাই। আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। জি, আব্দুল্লাহ তাহের, যেটি আমিনুল ইসলাম বললেন যে বিভাজনের রাজনীতি আসলে শুরুটা কিভাবে হলো, তার একটি কথা তিনি বলছিলেন। যদি তার অভিযোগ ছিল এরকম যে, খুবই দুর্ভাগ্য, আমিনুলের সাথে আমিও, জি, তার অভিযোগ ছিল যে বিরোধী দল বা যাদের কথাই বলা, যে সব দল তাদের আচরণ, একটি সহযোগিতা প্রয়োজন আর কি, সহযোগিতামূলক আচরণ দরকার একটি গণতান্ত্রিক পরিবেশে, সেটি আসলে যথাযথ পাওয়া যাচ্ছে না। আপনি কি মনে করেন? জি, আমিনুল ভাই যথার্থই বলেছেন। আমি যেটি বলছিলাম যে 90-এর পরবর্তীতে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হলো, আপনি দেখেন যে স্বৈরাচার বিরোধী পতনের সময় কিন্তু আপনার 3 দলের একটা রূপরেখা তৈরি হয়েছিল, 3 দলের একটা চুক্তি হয়েছিল, 3টি জোটের মধ্যে চুক্তি হয়েছিল যে 90 পরবর্তী সময়ে কিভাবে রাষ্ট্রটি পরিচালিত হবে,
দলগুলো কিভাবে তাদের শাসন ব্যবস্থা পরিচালনা করবে, সেই রূপরেখায় অনুযায়ী কিন্তু আমরা পরবর্তীতে আর চলতে পারিনি। দলগুলো কিন্তু ৯০ এর পরে যে দলটি ক্ষমতায় এসছে, ধারাবাহিকভাবে ২০০৮ পর্যন্ত যারাই রাষ্ট্র ক্ষমতায় গেছে, কোনো দলই, আমি যেটা আমার আগেই বলেছি, যে কোনো দলই যথার্থভাবে গণতান্ত্রিক চর্চাটি করতে পারেনি। যারা সরকারি দলে ছিল তারাও যেমন তাদের দায়িত্ব যথার্থভাবে পালন করেনি, ঠিক তেমনি করে বিরোধী দলে যারা ছিলেন তারাও গঠনমূলক বিরোধী দলের ভূমিকা, বা আমি যদি ছায়া সরকারের কথা বলছিলাম, সেই জায়গাটি কিন্তু তারা সেই দায়িত্বটুকু তারা পালন করতে পারেনি। এবং যারাই ক্ষমতায় ছিল বরাবরই তারা চেষ্টা করেছে ক্ষমতাটাকে চিরস্থায়ী বন্দোবস্তর মতো একটি চিরস্থায়ী রূপ দেওয়ার জন্য। আপনি দেখুন যে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আমরা আন্দোলন করেছি, তত্ত্বাবধায়ক সরকারের ফসল কি আমরা পেয়েছি? বিএনপি একটা পর্যায়ে কি করলো, নিজেদের মতো নিজেদের পছন্দ মতো বিচারপতিকে, মানে প্রধান রিটায়ার্ড বিচারপতিকে তত্ত্বাবধায়কের প্রধান বানানোর জন্য তারা কিন্তু একটু আইনে পরিবর্তন আনলো। এই যে কিন্তু এটার মাধ্যমে শুরু হয়েছিল কিন্তু আমাদের বিচার ব্যবস্থায় বিচার ব্যবস্থার মধ্যে রাজনৈতিক হস্তক্ষেপ। তার ফলে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা দিয়ে আমরা আস্তে আস্তে বিচার ব্যবস্থাকে যেমন শেষ করলাম, পরবর্তীতে আমাদের প্রশাসন এবং আমাদের এখন তো ২০০৯ এর পর থেকে তো আমাদের সংসদ, যেটা আইন বিভাগ, সেটাও কিন্তু শেষ হয়ে গেল। এভাবে যারাই ক্ষমতায় ছিল ধারাবাহিকভাবে আমাদের সাংবিধানিক প্রতিটি প্রতিষ্ঠানকে তারা কিন্তু ধ্বংস করে দিয়েছে। আজকে আমরা ধর্ষণের কথা বলছি, আমরা মনুষ্য সৃষ্ট আমরা দুর্যোগের কথা বলছি। এগুলোর মূল কারণটা কি? এগুলোর মূল কারণ হচ্ছে আইনের শাসনের অভাব। এখন আপনি ২-৪ জনকে ক্রস ফায়ারে দিয়ে দ্রুত ২-৪-৫ জনকে বিচার করে আপনি প্রমাণ করতে পারবেন না, বা এটা প্রমাণ হয় না যে দেশে আইনের শাসন আছে। দেশে আইনের যদি শাসন থাকতো তাহলে এই যে ক্ষমতাসীন দলের কয়েকদিন পর পর এক একজন করে রাজপুত্র বের হয়, তাদের ঘরে হাজার হাজার কোটি টাকা পাওয়া যায়। যখনই কেউ একজনকে ধরা যায়, এটা কিন্তু অনেকটা ওই যে বোতলে বা আপনি যখন পানির ট্যাঙ্কে পানি যখন চুপসে পড়ে, তখন কিন্তু আমরা ধরতে পারি যে পানিটা কিন্তু চুপসে পড়ছে, মানে চুইয়ে পড়ছে। ঠিক একইভাবে ক্ষমতাসীন দলের বা ক্ষমতার আশ্রয় যারা থাকে, আমি বলবো তারা যখন যে দল ক্ষমতায় থাকে তাদের আশ্রয়ই যারা এভাবে সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ লালন পালন করে, যে ক্ষমতাসীন দলগুলো, তারা ফলশ্রুতিতে যখন দু একজন ধরা পড়ে তাদেরকে কিন্তু আইনের আওতায় এনে একটা আইওয়াশ করানো হয়, যে দেখুন আমরা দ্রুত বিচার করছি, আমরা জিরো টলারেন্স দেখাচ্ছি। তাহলে প্রশ্ন হচ্ছে, এই লোকগুলো, এই দুর্নীতি পরায়ণ যাদের নাম আমাদের শ্রদ্ধেয় নুরুল আজহার ভাই বললেন কয়েকজনের নাম, তারা তো ১-২ দিনে তৈরি হয়নি। এরকম ১-২ দিনে তো একজন হাজার কোটি টাকার মালিক তৈরি হয়নি। এটা কিন্তু ধারাবাহিকভাবে এই সুযোগের অপব্যবহার করে, রাজনৈতিক সংস্কৃতির অপব্যবহার করে তারা কিন্তু তৈরি হয়েছে। তাহলে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে যে দলগুলো, যেই দলের বা বর্তমান ক্ষমতাসীন দলের কথা যদি আমি বলি, যে তাদের নেতা যখনই ধরা পড়ে বলে যে সে অন্য দল থেকে আমার এখানে আসছে, সে জি। সে বহিরাগত। তো প্রশ্ন হচ্ছে, যখন ধরা পড়ে তখনই কেন বলা হয়, শুরুতে কেন বলা হয় না? আরেকটি কথা আমি একটু, আমিনুল ভাই বলছিলেন যে কৃষকের ধান কাটা নিয়ে, আমরা কিন্তু আগে শুনেছি যে পাকা ধানে মইয়ের কথা, কিন্তু এবার এই ফটো সেশনের কথা বলতে গিয়ে কিন্তু এখন আমরা কাঁচা ধানেও মই দেওয়া শুরু করেছে। আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ধান কেন মানুষকে কাটতে হবে, আমাদেরকে কাটতে হবে? কেন আমরা ধান কাটার জন্য মেশিন আমদানি করতে পারবো না? কেন এখনো পর্যন্ত কৃষকের কাছে আমরা মেশিনটাকে জি, অধ্যাপক আব্দুল্লাহ তাহের, আপনার কাছে আবার আসবো আমি। আমাদের শেখ রবিউল আলম, যেটি আব্দুল্লাহ তাহের বলছিলেন যে কেন ধান কাটার জন্য আমাদেরকে মাঠে কৃষকের পাশে যেতে হবে, আমরা ডিজিটাল বাংলাদেশে কেন অত্যাধুনিক যন্ত্রপাতি আনতে পারলাম না, এটি একটি বিষয়। আর হচ্ছে বিভাজনের রাজনীতি বা প্রতিহিংসার রাজনীতির যে কথাটি উল্লেখ করেছেন, যে সেখানে আসলে এই বিভাজন বা প্রতিহিংসাটা কেন আসলো, বা এটি থাকলে তো বাংলাদেশের মানুষের জনকল্যাণে তো সে ধরনের কোনো পদক্ষেপ কোনো দলই নিতে পারবে না। না, গণতান্ত্রিক ব্যবস্থাপনায় তো এই বিভাজনের রাজনীতি, প্রতিহিংসার রাজনীতি, ভিন্নমত দমন পীড়নের রাজনীতি তো কখনো সুখকর নয়, এবং তার জন্য মূল্য দিতে হয় জাতিকে, এবং সেই মূল্যই জাতি দিচ্ছে। আমিন ভাই বলেন ভালো, ওই যে বললেন যে তারেক রহমানের প্রথম কন্যা সন্তান হলে মাননীয় প্রধানমন্ত্রী ফোন করেছিলেন, খুবই ভালো। এবং এই তারেক রহমানই তো বঙ্গবন্ধুর মাজার জিয়ারত করতেই ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত গিয়েছেন এবং মাজার জিয়ারত করে এসেছেন। এটা মহামমতার পরিচয়, তাই না? তো সেটা তো আর বললেন না। সমস্যাটা কোথার থেকে হলো? ধরেন, আমি ধরে নিচ্ছি নিশ্চয়ই ২১শে আগস্টের ঘটনা একটা নিন্দনীয় বললেও ভুল হবে, একটা মর্মান্তিক ঘটনা, একটা দল এবং দলের প্রধানকে নিশ্চিহ্ন করে দেওয়ার ঘটনা কোনো গণতান্ত্রিক ব্যবস্থাপনায় কোনো প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল, আওয়ামী লীগের, বিএনপি, তারাও কাম্য করে না এবং সমর্থন করে না। ঘটনা ঘটেছে, ঘটনা ঘটার আগেও বেশ অনেকগুলি কারণ রয়েছে। মাত্র 2 ঘন্টার নোটিশে জনসভার স্থান পরিবর্তন করা হয়েছে, কেন হয়েছে জানি না। ধরেন, ঘটনা ঘটার পর আসছে, ইন্টারপোল আসছে,
এক সদস্যের অ্যাপিলিয়েট বিভাগের বিচারপতিকে প্রধান করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করেছে, FBI আসছে, 3টে সংস্থা এসেছে। আওয়ামী লীগ খুব বেশি সহযোগিতা করেনি এই তদন্তে, ইভেন কি গাড়িটা পর্যন্ত তারা পরীক্ষা করার অনুমতি পায়নি, কেউ প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষী পর্যন্ত দিতে চায়নি FBI-র কাছে, তারা হতাশ হয়ে চলে গেল। আমি বলছি না যে বিএনপি এটাকে একটা বিশ্বাসযোগ্য তদন্ত করতে পারেনি, এ কথা সত্য। অ্যাজ এ গভর্নমেন্ট 1.5 বছর সময় পেয়েছিল, অনেকগুলি ইনিশিয়েটিভ নিয়েছে, হয়তো ফাংশন করেনি, বিশ্বাসযোগ্য তদন্ত হয়নি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে 2009 সরকার গঠন করে 2011 এসে তদন্ত করেছে, তাদের 2 বছর লেগেছে। তদন্ত করে কি করলো? পুরা ঘটনাটি রাজনৈতিক প্রতিহিংসা বশত বিএনপির দায়িত্বশীল নেতাদের উপর চাপালো। তাহলে সেটাও তো রাজনৈতিক প্রতিহিংসা হলো। বিশ্বাসযোগ্য তদন্ত যদি বিএনপি করতে না পারে, তার দায় কি বিএনপির যদি হয়, তাহলে আপনি এই রাজনৈতিক পক্ষপাতদুষ্ট একটা তদন্ত করে বিএনপির শীর্ষ নেতাদেরকে সাজার আয়তায় নিয়ে আসলেন বিচার করে, সেটাকে আরও বেশি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ, যেটা আওয়ামী লীগ করছে। এখন আমিন ভাইদের অভিযোগ করেন, কিন্তু কেউ যদি ঘটনার সাথে সম্পৃক্ত থাকে সে কি আসতে পারবে না তদন্তে? কিভাবে সম্পৃক্ত হলো? সম্পৃক্ত হতে তো কোনো কারণ নেই। আপনাকে মনে আসছে নিশ্চয়ই 111-এর সময় একটা তদন্ত হয়েছিল 2007 সালে। সেই তদন্তে অতিরিক্ত এসপি হুমায়ুন কবির তিনি তদন্ত করেছিলেন, আমার যতটুকু মনে পড়ে। তিনি 21 জনকে আসামি করেছিলেন, এবং সেই 21 জনকে যে আসামি করেছিলেন সেখানে কোনো বিএনপির শীর্ষ নেতা ছিল না। তারা বলেছিলেন যাদেরকে যারা জঙ্গিবাদের সাথে জড়িত, আপনার মুফতি হান্নান টান্নান, তাদেরকে দিয়ে করেছিলেন, এবং তারা ওই তদন্তে লিখেছিলেন যে এটা রাজনৈতিক প্রতিহিংসা বশত সরকারি দলের ছত্র ছায়া কেউ হয়নি এবং এটার সাথে জড়িত না। তো ওইটা তো ধরেন আওয়ামী লীগেরও সরকার না, বিএনপির সরকার না, এটা নিরপেক্ষ সরকার। তাদের তদন্তটা আপনি গ্রহণ করেন। তাদের তদন্ত তো বিএনপি দায়ী নয়। 111-এর সরকার যে তদন্ত করেছিল সেই তদন্ত তো আওয়ামী লীগ আমলে নিল না, সে অধিকতর তদন্তের নামে সব চেঞ্জ করে বিএনপির উপর দায় চাপা দিল। তো এই প্রতিহিংসার রাজনীতিটা কে করছে? ওই যে আমিন ভাই বললেন যে ধর্ষণের জন্য একটা আইন করা হয়েছে, হতেই পারে আইন, কিন্তু আজকে যদি আপনি 2019 সালে ধর্ষণের সংখ্যা দেখেন 1413টি, আজকে 2020 সালে যদি আসেন 1000 ক্রস করেছে 9 মাসের মধ্যে। এবং অধিকাংশ ধর্ষণের সাথে ক্ষমতাসীন আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের অনেকটা কিন্তু দায় এসেছে, মিডিয়াতে এসেছে। তার ব্যবস্থা কি হয়েছে? আপনি রাজনীতিতে দুর্বৃত্তদের প্রশ্রয় দিবেন, গায়ের জোরে ক্ষমতায় থাকতে গিয়ে ছাত্রলীগ যুবলীগকে রাজনীতি বাদ দিয়ে মাসেলম্যানদের আপনি একটা সংগঠন তৈরি করবেন, শিক্ষাঙ্গনে একক কর্তৃত্ব করার জন্য আবরারদের মতো মানুষদেরকে ভিন্নমত প্রকাশ করবার জন্য হত্যা করবেন সন্ত্রাসী দিয়ে, এবং সেখানে রাজনৈতিক পরিবেশ রাখবেন না। ছাত্রলীগ যুবলীগ টেন্ডারবাজি করবে, খুন করবে, ধর্ষণ করবে, দুর্নীতি করবে, চাঁদাবাজি করবে। সেই জায়গায় আপনার সংগঠনকে নিয়ে যাবেন, মানুষকে প্রত্যক্ষভাবে রাজনীতিতে অংশ করতে দিবেন না, একটা প্রত্যক্ষ নির্বাচনের ভূমিকা সুযোগ থাকবে না মানুষের। এই রকমের ভাবে যখন একটা ক্ষমতাসীন আওয়ামী লীগ দল, একটা রাজনৈতিক দল যখন ইচ্ছাকৃত একটা দুর্যোগ তৈরি করে দেশে, তখন মানুষের ভালো থাকা তো কঠিন। আজকে দুর্নীতি দেখেন আপনি, ধরনটা কি, আকারটা কি? ধরন এবং আকারে যদি আপনি যান, বাংলাদেশের কোনো মানুষকে আশা করেছে যে এই স্বাধীন বাংলাদেশে, এই আমার মাতৃভূমিতে সরকারের প্রত্যক্ষ পরোক্ষ মদদে জনগণের অর্থনীতিভাবে লুটপাট হবে, ক্ষমতাসীন আওয়ামী লীগরা করবে? আজকে দুর্নীতির ধরন আপনি যদি দেখেন, আকার দেখেন, এক বাক্য দিয়ে শেষ করব। এই করোনাকালীন সময় শুধুমাত্র স্বাস্থ্য খাতে হাত দেওয়া হয়েছে, দেখেন সেখানকার অবস্থা কি, কি রকমের মাত্রায় দুর্নীতি এবং লুটপাটের যে চেহারা মানুষ দেখেছে। এ কাদের হাত দিয়ে হয়েছে? গত 10 বছরে হয়েছে, আওয়ামী লীগ করেছে। নিশ্চয়ই আওয়ামী লীগের বন্ধুদের ছত্রছায়া করেছে, রাজনৈতিক ছত্রছায়া, অথবা ধরেন রাজনৈতিক সুবিধাভোগীরা করেছে। তো সে দায় কি আওয়ামী লীগকে দিবে না? সে দায় আওয়ামী লীগকে নিতে হবে না? সেই দায় আমিন ভাইরা নেয় কিনা, সেটাই হলো কথা। শেখ রবিউল আলম, আমরা একটা বিরতি নিব। দর্শক, নিটল টাটা এসএটিভি সংলাপে নিচ্ছি আর একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসএটিভি সংলাপ। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। ডক্টর নুরুল আজহার, বিরতির পর আপনার কাছে যেতে চাই। শুনতে পাচ্ছেন আপনি? জি জি শুনতে পাচ্ছি, বলেন। ডক্টর নুরুল আজহার, যেটি বাংলাদেশে বিভাজনের রাজনীতি, হ্যাঁ শুনতে, বিভাজনের রাজনীতি আসলে শুরু হলো কেন, কি কারণে, এবং তার ভুক্তভোগী কেন মানুষ বা সাধারণ মানুষ হবে বাংলাদেশ, তাদের ভাগ্য কেন কষ্ট নেমে আসবে, সেখানে রাজনৈতিক দলগুলোর দায় কতটুকু?
জি, ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর একটা প্রশ্ন এবং তার সাথে দায়ের কথাটাও আপনি জিজ্ঞাসা করেছেন বা প্রশ্ন রেখেছেন। দেখেন ৯০ প্র প্র প পরবর্তী যে মানুষের যে প্রত্যাশা ছিল যে মানুষ কি পাইতে পারে বা কি চাওয়ার আকাঙ্ক্ষা ছিল, সেইগুলি কিন্তু আসলে মানুষ ওইভাবে পায় নাই। আপনি দেখেন বিভাজন বা প্রতিহিংসা রাজনীতি কিন্তু ৯০ পর থেকেই এটা বৃদ্ধি পেয়েছে এবং এর প্রখরতা দিন, দিন বৃদ্ধি পাচ্ছে। যেমন এর উত্তাপ ছড়াইতেছে দিন, দিন। তো এইখান থেকে যদি আমরা নিজেদের যদি আমরা রাজনৈতিক সবগুলি রাজনৈতিক দল যদি এই প্রতিহিংসা রাজনীতি থেকে বা বিভাজনের রাজনীতি থেকে বেরিয়ে না আসতে পারি, তাহলে জনগণ কিভাবে? সামনে কি হবে আমাদের ভবিষ্যৎ? এগুলি অনেক কিছুই আছে। মানুষ এখন কিন্তু সবই বুঝে। এখন ডিজিটালের যুগ, আপনার প্রতিটা মানুষের হাতে মোবাইল, Facebook, তারপরে আপনার ছবি তোলানোর ব্যাপারে YouTube সবকিছুই মানুষ কিন্তু সবকিছু খবর নিতে পারছে বা জানতে পারছে। আজকে দেখেন এই যে ধর্ষণের যে ঘটনাগুলি বা এই যে লুটপাটের যে ঘটনাগুলি হচ্ছে, এই মিডিয়া একটা প্রশংসার দাবিদার। আজকে আমি মনে করি যে প্রধানমন্ত্রী ধন্যবাদ পাওয়ার উপযুক্ত এই কারণে যে উনি প্রায় আপনার ৩২ টা চ্যানেলকে অনুমোদন দিয়েছেন। ওই চ্যানেলের কারণেই কিন্তু আপনি দেখবেন যে অনেক কিছু বাহির হয়ে আসতেছে এবং সেটার প্রতিকারও উনি নিচ্ছে। কিরকম মামলা মোকদ্দমা হচ্ছে। আমি একটু আগে বলেছিলাম যে ২৩ বছরে যদি একটা লোক ১৫,০০০ কোটি টাকা মারে তাহলে ২৩ বছর কবে থেকে ধরবেন? আপনার পিছনের দিকে চলে যেতে হবে। এরকম মতিন ড্রাইভার, স্বাস্থ্য মন্ত্রণালয়, এই যে স্বাস্থ্য মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় যত কিছুই বলেন, এখন সবকিছু আমরা প্রধানমন্ত্রীর উপরে দায় চাপাতে পারি না, বলতে পারি না যে প্রধানমন্ত্রী এগুলি দেখভাল করুক বা কোনো কিছু। আমি মনে করি যে যার অবস্থান থেকে যদি চিন্তা করে যে এই রাষ্ট্র আমাদের রক্তের বিনিময়ে পেয়েছি। আজকে আমাদের মা-বোনের ইজ্জতের বিনিময়ে ৩০ লক্ষ রক্তের বিনিময়ে এই দেশ এবং ভাষা উদ্ধার করেছি। আমরা যদি আমাদের নীতি নৈতিকতা আদর্শ বর্জিত যদি কোনো কাজ করি, আইন দিয়ে কিন্তু সব হবে না। আপনি শুধু, শুধু আইন চেঞ্জ করবেন। আইন তো এখন আইনের যেমন মনে করেন যে ধর্ষণের রায় সংশোধন করে সর্বোচ্চ শাস্তি আপনার দিয়েছে, সেটা কি বন্ধ হইছে? গতকাল রাত্র কয়েকটা হইছে। আজকে টিভিতেও আপনি খুললেন দেখেন সেই একই অবস্থা। তাইলে এখন এইখানে কি আপনি আইন দ্বারা এটা করবেন? নাকি সামাজিক সচেতনতা, তার ভিতরে মনুষ্যত্ববোধ, আপনার মানসিকতা, মূল্যবোধ এবং আপনার চিন্তাধারা এই জি। জিনিসগুলি সবকিছু আপনার নিয়ে আসতে হবে। এখানে যেই জিনিসগুলি অতি জরুরি যে হ্যাঁ, আমি একটা অন্যায় কাজ কিভাবে করি এবং আমার সবচেয়ে কষ্ট লাগে ওই জায়গায় যে এই একই অপরাধ করার পরে ৭ বার ৮ বারের পরেও দেখা যায় সে বেল পেয়ে সে একই অপরাধ করতেছে। যেমন দেখেন জাল নোট বা রেভিনিউ স্ট্যাম্প, তারপরে আপনার নন জুডিশিয়াল স্ট্যাম্প হতে শুরু করে বিভিন্ন ধরনের জালিয়াতি, চুরি, ডাকাতি, চামারি এবং খুন। জানা মতে যে ৬ বার খুন করেছে, ৬ বারই তার ৬ বারের পরও তার বেল হয়েছে। মার্ডার করার পরে সে যখন বেল পেয়েছে এসে আবার ৭ নাম্বার মার্ডারও করেছে। তো এখন আইনে অবশ্যই ফাঁক-ফিকর আছে। সেখানকার বিচারপতি একটু দেখতে হবে যে উনারও ক্ষমতা আছে যে তার বেল না দেওয়া। আমি মনে করি যে এই জিনিসগুলি যদি সবাই সচেতন হই, শুধু রাষ্ট্র এককভাবে এটা চালাইতে পারে না। আপনি আজকে আওয়ামী লীগ সরকারে আছে, বিএনপি জি। বা জাতীয় পার্টি বিরোধী দল আছে। কোন এক সময় হয়তো জাতীয় পার্টি বা বিএনপি ক্ষমতায় যাবে, তখন আওয়ামী লীগ বিরোধী। সেই হিসাবে চিন্তা করে আর যদি আমরা চিন্তা করি না, আমরা যেটা আসলে মূল জিনিস যে বলতেছিলেন যে প্রাকৃতিক দুর্যোগ, সেটা কিন্তু আপনি মোকাবেলা করতে পারবেন। যেমন আপনার বন্যা হয়েছে, আপনার ঘরবাড়ি নষ্ট হয়েছে, এটা তৈরি করে দিলেন। পথঘাট নষ্ট হয়েছে, রাস্তাঘাট এগুলি কালভার্ট বিচ্ছিন্ন হয়েছে, কিন্তু মনুষ্য সৃষ্টি হাজার হাজার কোটি টাকা লুটপাট করে আপনি বিদেশে প্রেরণ করেছে, এগুলি কিভাবে আপনি ফেরত আনবেন? আপনি এই যে দেখেন মুরগি কামালের ব্যাপারে কয়েকটা চ্যানেলে গতকালকে দেখালো যে তারই ১ থেকে ২০০ কোটি টাকার সম্পত্তি লুটপাট হয়ে বিভিন্ন ভাবে, এইগুলি যেগুলি আপনার অনৈতিকভাবে বা অন্যায়ভাবে আহরণ করা হয়েছে, আমি মনে করি দুদক এখানে সচেতন হয়ে এই জিনিসগুলি সরকার মানে প্রয়োগ করে সরকারি কোষাগারে জমা দিলে সরকারি যেসব ডেভেলপমেন্ট ওয়ার্ক দরকার সেই ওয়ার্কগুলিতে এই টাকাগুলি বিনিয়োগ করলে মানুষ, জনগণ এবং রাষ্ট্র উপকৃত হবে এবং সবাই উপকৃত হবে, এতে আমি বলে মনে বিশ্বাস করি। জি, ডক্টর নুরুল হাজার, আপনার কাছে আবার আসবো আমি। আমিনুল ইসলাম যেটি ডক্টর নুরুল হাজার বললেন, বা শেখ রবিউল আলম যেটি বললেন, যে কোনো ঘটনারই দায়টা কেন আওয়ামী লীগের দিকে আসে বা অভিযোগের আঙুলিটা কেন আওয়ামী লীগকেই দেয়া হচ্ছে। না, আমি একটা জায়গায় শেখ রবিউল আলমকে অভিনন্দন জানাচ্ছি যে উনি ২১ আগস্টের ঘটনায় বলেছেন যে এখন আমাদের ব্যর্থতা ছিল। ব্যর্থতা হলে কিন্তু আমাদের কোনো কষ্ট ছিল না, আমরা মেনে নিতাম। এটা কি ব্যর্থতা? যেখানে তার দলের প্রধান তৎকালীন প্রধানমন্ত্রী পার্লামেন্টে গিয়ে বলেছিলেন যে ওনাকে আবার মারবে কে, দেখেন নিজেই ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিল কিনা। যিনি এরকম তাচ্ছিল্য করতে পারেন বিরোধী দলীয় নেতার সব শীর্ষ নেতৃবৃন্দ সহ হত্যাকাণ্ডের একটি মিশনকে নিয়ে, সেটা যদি ব্যর্থতা হয় তাহলে কিভাবে জর্জ মিয়াকে আবিষ্কার করা হলো, কেন আবিষ্কার করা হলো, এই প্রশ্নগুলো ভাবা উচিত। এবং আপনি যথার্থই বলেছিলেন যে আমি আওয়ামী লীগের নেতা, এই জন্যই আমি একটা অপরাধের সাথে সম্পৃক্ত থাকলেও আমার নাম আনাটা কিন্তু
প্রতিহিংসা যদি হয় তাহলে তো আপনি বিচারই করতে পারবেন না। বাট আমি তবু চাই, এটা নিয়ে তর্ক করে শেষ হবে না, আমি চাই যে আত্ম উপলব্ধি ঘটুক। যে যেটা বললেন প্রফেসর আমাদের জাতীয় পার্টির উপদেষ্টা নুরুল আজহার ভাই যেটা বললেন, যে এগুলো কিন্তু আপনি আইন দিয়ে শেকল দিয়ে কিন্তু মানসিক উৎকর্ষতা সাধন করতে পারবেন না। আপনি যদি মানসিক উৎকর্ষতার জায়গায় যান, আপনাকে মস্তিষ্কের মধ্যে একটা বিক্রিয়া ঘটাতে হবে, যে আমি যা করছি তা যদি আমার সন্তান জানে, আমি তাকে মুখ দেখাবো কেমনে। এই যে আমি চুরি করে আনছি, এটা যদি আমার মেয়েকে খাওয়াই, আমার বাচ্চাকে খাওয়াই, তাহলে ওরা আমাকে কি ভাববে। আমরা দেখেছি যে অনেক ছোটোকালে আমাদের শিক্ষাটা কী ছিল, ঈদের পরে আমাদের শিক্ষা ছিল যে আত্মীয় স্বজন বাড়িতে আসবে, সালাম করব, কেউ কোনো গিফট দিলে গিফট নিব না, বিশ্বাস করেন হাত পেছনে নিয়ে রাখতাম যেন কেউ দিতে না পারে। আর এখন কালচারটা কোথায়, আসার আগে বলছি যে আমাকে ঈদি দেন, আমাকে বকশিস দেন, তাহলে আমরা শিখছি কি? তো এই জিনিসগুলো কিন্তু সামাজিক আন্দোলনের মাধ্যমে, সামাজিক সচেতনতার মাধ্যমে করতে হবে। আবার যেহেতু আমরা মানুষের আরেকটি ভয়াবহ বিষয় হচ্ছে কি তার প্রবৃত্তি, যে প্রবৃত্তিটা মানুষকে সবসময় নেতিবাচকতার দিকে ধাবিত করে। এই জন্যই পবিত্র হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন, আসাদুল জেহাদে জেহাদুল হাওয়া, সবচেয়ে বড় জেহাদ হচ্ছে নিজের নফস অর্থাৎ কুপ্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা। এই কুপ্রবৃত্তি কিন্তু আমাদের সম্পদ আহরণের লোভী করে তোলে, নারীদের প্রতি লোভী করে তোলে, মানে হিংস্র করে তোলে। এই জায়গাগুলোকে এই জন্য আবার কখনো কোনো কঠোর বিচারও দরকার। কঠোর বিচার দরকার বলেই আপনার আইন হচ্ছে এবং মৃত্যুদণ্ডের বিধানও হচ্ছে। সৌদি আরবে কিন্তু আল কাতল বিল কতলে, কতলের বললে কতল, তাই বলে কিন্তু ওখানে কতল শেষ হয়ে যায়নি। কারণ ওই যে বললাম মানসিক কুপ্রবৃত্তি, অর্থাৎ দুইটাই লাগবে আপনার মানুষের সুকোমল বৃত্তির উৎকর্ষতার জন্য মানসিক বিক্রিয়া ঘটাতে হবে, পাশাপাশি কঠোর আইনও দরকার। দুইটা সম্মিলন হলে পারিবারিকভাবে, তাহলে কিন্তু অনেক কিছু আমাদের মধ্যে অবশ্যই সহনীয় পর্যায়ে অথবা আস্তে আস্তে এলোপ হয়ে যেতে পারে। কারণ আরে যে বিষয়টি আলোচনা সবাই করছেন যে আওয়ামী লীগ সব আয়ওয়াশ করার জন্য ধরছে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বা সরকারি পৃষ্ঠপোষকতা আওয়ামী লীগ নেতারা রেপ করছে। পৃষ্ঠপোষকতা যদি রেপ করে তাহলে তারা গ্রেপ্তার হবে কেন, তাদের বিচার হবে কেন? আর আপনারা বলছেন আমরা আয়ওয়াশ করার জন্য করছি, তাহলে কি করা ছেড়ে দিব? এখন বলে যে এতদিন ধরে নাই কেন? এখন ভাইরে একটা কথা বলি, স্বামী স্ত্রী একই ছাদের নিচে একই বিছানায় ঘুমায়, পরকীয়া করে কি করে না এটা ধরা পড়তে তো 2-3 বছর লাগে। একসাথে খাচ্ছে, সব ঘুমাচ্ছে, সব কিছু করছে, একসাথে মার্কেটে যাচ্ছে, একজন আরেকজন পরকীয়া জড়াচ্ছে, কিন্তু এটা ধরা পড়তে 2-3 বছর লাগে। তো কেন লাগে? কারণ আমরা অন্তর্যামী নই। অন্তর্যামী শুধু আলেমুল গায়েব, মহান আল্লাহর কেউ না। তো আমাকে তো জানতে হবে যে আমি অপরাধের সাথে আছি, আপনি আছেন, তারপরে তো অ্যাকশনটা হবে। সরকারের সাফল্যটা ওই জায়গায় যে আওয়ামী লীগের নাম বেচুক, আওয়ামী লীগের নেতা হোক, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। আপনি 7 দিনের মাথায় বাগেরহাটের ধর্ষণের বিচার হলো, 7 দিনের মাথায় রেকর্ড। শাহেদ যে আওয়ামী লীগের কোনো পদে ছিল না, এমনি টেলিভিশনে গিয়ে বলতে যে আমি আওয়ামী লীগ নেতা। তার অস্ত্র মামলার রায় কয়দিন লেগেছে হতে, নুসরাত হত্যা মামলার রায় কয়দিন লেগেছে হতে। আপনার মালিবাগে যে আওয়ামী লীগের একজন সে সময়ের এমপির ছেলে কর্তৃক 2টা অসহায় রিক্সাওয়ালা মারা গিয়েছিল রাত 2টায়, মধ্য অবস্থা, কোনো মামলাও হয়নি। পুলিশ সব প্রণোদিত হয়ে যখন জানতে পারলো সে এমপির ছেলে, পুলিশ কিন্তু ব্যাক করেনি, অথবা সরকার বলেনি যে সে আমাদের এমপির ছেলে, তাকে বাদ দাও। অর্থাৎ এইটাই হচ্ছে এইগুলোই প্রমাণ করে সরকার কোনো অপরাধের সাথে জড়িতদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে না। কখনো কখনো কেউ নিজের প্রভাব অথবা দলের নাম বেছে একটা মানুষের মধ্যে ভয় ধরিয়ে নানাবিধ অপরাধ করছে, দুর্নীতি করছে, রেপ করছে, বা আরও অপরাধ করছে, বা মানুষের জমি দখল করছে। কিন্তু যখনই বিষয়টা আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসছে, সেখানে কিন্তু সরকার কাউকে ছাড় দিচ্ছে না। ছাড় দিচ্ছে না বলেই আপনি দেখুন আওয়ামী লীগ কজন এমপির বিরুদ্ধে, কজন নেতার বিরুদ্ধে মামলা চলমান। জি, ছাড় দিলে তো রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা হলে এটা হইতো না। যেমন 2001 সালের পরে যে গ্যাংরেপগুলো হয়েছিল নৌকায় ভোট দেওয়ার কারণে, অভিযুক্তরা তো বিচার হওয়া দূরে থাক, কোনো থানাতে তাদের মামলাও নেয়নি। ওইটা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। জি। আর দুর্নীতির কথা বলি, দুর্নীতি হচ্ছে না বললে এটা ভুল হবে, দুর্নীতি হচ্ছে তো, কিন্তু সরকার ছাড় দিচ্ছে না, সে আওয়ামী লীগের যত বড় নেতা হোক। আর ছাড় দিচ্ছে না বলে আমরা পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হচ্ছি না। এখন আমরা দুর্নীতির তালিকাভুক্ত জায়গায় তো অনেক পেছনে চলে আসছি। আমিনুল ইসলাম, আপনার কাছে আবার আসবো আমি। অধ্যাপক আব্দুল্লাহ তাহের, আপনি শুনতে পাচ্ছেন?
জি, শুনতে পাচ্ছি। জি, যেটি আমিনুল ইসলাম বললেন যে আওয়ামী লীগ তো কাউকে ছাড় দিচ্ছে না, সে যেই হোক, তার দলের নেতা হোক বা দলের নাম ভাঙে হোক, কিন্তু তারপরও কেন আওয়ামী লীগকে আপনারা দোষারোপ করছেন, যেটি তিনি উল্লেখ করলেন। আচ্ছা, এটি আমি যেটি আমিনুল ভাই বললেন যে আমরা বলি যে সরকার আইওয়াশের জন্য একটি করে, আবার তিনি বললেন যে ছাড় দিচ্ছে না। দেখুন, আপনি আমরা ওই যে আমি একটু আগে বলছিলাম যে আইসবার্গ, যদি আমরা সমুদ্রে যে আইসবার্গ থাকে তার কিন্তু প্রায় 90% পানির নিচে থাকে। এই বিশাল পানির উপরে যে বিশাল বিশাল বরফখণ্ড দেখি, সেটা কিন্তু টোটাল বরফের মাত্র 10% বা তার ওরকম, মানে 12 ভাগের 1 ভাগ মাত্র উপরে থাকে আর 11 ভাগ নিচে থাকে। তো সরকার ছাড় দিচ্ছে না এটি যেমন সত্য, তারপরও কিন্তু থেমে নেই। কেন থেমে নেই? কারণটা হচ্ছে এই, আমরা বাইরে থেকে যেটা দেখি এটা ওই যে মাত্র 10% যে ধরছে তাদেরকে, যারাই করছে তাদেরকে ধরা পড়ছে। আপনি খেয়াল করে দেখুন, যেই অপরাধগুলো সোশ্যাল মিডিয়াতে আসে, শুধুমাত্র যেগুলো খুব বহুল আলোচিত হয়, অন্যভাবে যদি বলি আমি সোশ্যাল মিডিয়ার ভাষায়, যে ভাইরাল হয়, জি, আমরা কিন্তু শুধু সেগুলোর বিচার হতেই দেখি, কিংবা সরকারের সেগুলো নিয়ে একটু পুলিশকে খুব অতি উৎসাহী হয়ে তাদেরকে আমরা কাজ করতে দেখি। এর বাইরে আপনি যেগুলো সোশ্যাল মিডিয়াতে আসে না, সেগুলোর ব্যাপারে কিন্তু আমরা কখনোই সরকারকে বা আমাদের প্রশাসনকে, আমাদের পুলিশকে সেভাবে তৎপর হতে আমরা আমি একটা দেখি না। প্রশ্ন করতে পারি নাকি? এখন প্রশ্ন হচ্ছে, জি, যদি আমি যদি আমি আপনাকে যেটা প্রশ্ন করি। আমিনুল ভাই বললেন যে সরকার পৃষ্ঠপোষকতা দেয় না, যদি নাই দিত তাহলে কেন দিন দিন এত বাড়ছে? একজন শাহেদকে ধরার পরেও নতুন নতুন শাহেদ কেন তৈরি হচ্ছে, কেন বের হয়ে আসছে? সরকারি আমলাও না, আমি তো বলবো যে ড্রাইভার, একজন, যেটা আমাদের নুরুল আজহার ভাই বলছিলেন, যে একজন ড্রাইভারের যদি 1000 কোটি টাকার সম্পদ থাকে, তাহলে তার উপরে যে কর্মকর্তা আছে তাদের কত টাকা আছে, সেই অনুসন্ধান কিন্তু আমরা সরকারকে বা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে করতে দেখি না। আমরা শুধু এখন কোভিড এর কারণে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথাটা জানতে পেরেছি, তাও কিন্তু এই সোশ্যাল মিডিয়ার কল্যাণেই। কিন্তু অন্যান্য মন্ত্রণালয়গুলোতে কি অবস্থায় আছে সেগুলো কিন্তু আমরা কোনো তদন্ত করতে দেখছি না, সেগুলো নিয়ে কোনো পদক্ষেপ নিতে দেখছি না। তাই আমি বলবো যে আসলে জবাবদিহিতার সংস্কৃতি চালু না হওয়া পর্যন্ত আপনি কখনোই এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে পারবেন না, এই অবস্থা থেকে আপনি সামনের দিকে যেতে পারবেন না। তাই আমাদেরকে, যেটি আজকের মূল আলোচনার বিষয় বলছিলেন, যে রাজনৈতিক সংস্কৃতিতে আসলে পরিবর্তন আনতে হবে, আমাদেরকে সুশাসন ফিরিয়ে আনতে হবে রাজনৈতিক দলগুলোর মধ্যে। এক্ষেত্রে সরকার যেহেতু আছে ড্রাইভিং সিটে, তাদেরকে একটু অগ্রণী ভূমিকা নিতে হবে। দেশে মত প্রকাশের একটি যথার্থ পরিবেশ তৈরি করতে হবে, মানুষ যাতে তার ভোটাধিকার যথার্থভাবে প্রয়োগ করতে পারে সেই পরিবেশ নিশ্চিত করতে হবে। যদি এমন একটি জবাবদিহিতামূলক সংস্কৃতি আমরা চালু করতে পারি, তাহলে অবশ্যই রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে, যেটা সুফল জনগণ পাবে। গণতন্ত্রের মূল স্পিরিট কিন্তু হচ্ছে যে তোমার মতের সাথে আমার মতের অমিল হতে পারে, কিন্তু তোমার মত যাতে বিকশিত হতে পারে সেই জন্য আমি আমার জীবন দিতে প্রস্তুত। কিন্তু এখানে কিন্তু আমরা সেটি দেখছি না। আমরা জি, সংসদে আমাদের বললেন যে এক প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে 21শে আগস্ট নিয়ে একটি কুরুচিপূর্ণ বক্তব্য রেখে গেছেন, একটি তাচ্ছিল্যপূর্ণ বক্তব্য রেখেছেন, সেটাই কিন্তু শেষ নয়। এরপর থেকে আমরা সংসদকে কিন্তু রঙ্গমঞ্চ করতে দেখেছি। সংসদে নৃত্য পরিবেশন, সংসদে গান পরিবেশন, সংসদে এমন একটি অবস্থা একটা পর্যায়ে হয়েছে, আপনি শিশু সন্তানকে, আপনার সন্তানের সামনে আমি টিভি খুলে সংসদ অধিবেশন দেখতে পারছিলাম না, আমাদের মাননীয় সাংসদরা এমন সব ভাষা ব্যবহার করছিলেন। তো যে দেশের সাংসদরা এমন ভাষা ব্যবহার করে যে আমার সন্তানের সামনে আমি সেই ভাষাগুলো শুনতেও পারবো না, সেই সেই আইন প্রণেতারা আসলে দেশকে কিভাবে সুশাসন দেবে? তো সেই জন্য আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে সংস্কৃতির পরিবর্তন আনতে হবে, পরিবর্তন আনতে হবে। আমাদেরকে পারস্পরিক শ্রদ্ধা রেখে কথা বলতে হবে। জি, জি, অধ্যাপক আব্দুল্লাহ তাহের, আমরা আর একটা বিরতি নিব। দর্শক, নিটল টাটা এসটিভি সংলাপে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন নিটল টাটা এসটিভি সংলাপ। বিরতির পর আমরা আবার ফিরছি আলোচনায়। ডক্টর নুরুল আজহার, শুনতে পাচ্ছেন আপনি? জি জি, আমি শুনতে পাচ্ছি। জি, আমরা যেটি আলোচনা করছিলাম যে সংকট দুর্যোগে রাজনৈতিক দলগুলোর ভূমিকা, এবং যেটি শেখ রবিউল আলমও বলেছেন যে সেখানে একটি রাজনৈতিক দলগুলো যদি পরমত, যেটি আর কি বিরোধী মতের একটা সহিষ্ণুতা না থাকে, বিশেষ করে যারা ক্ষমতাসীনদের এইখানে একটি বড় দায়িত্ব থাকে, সেই দায়িত্ব পালনে, বা আপনি কি মনে করেন যে এখন গণতান্ত্রিক পরিবেশে বা কথা বলার মতো পরিবেশে রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম
পরিচালনা করতে পারছে। বিশেষ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু অভিযোগ করেছেন যে এখন মন খুলে কথাও বলা যায় না। জি, ধন্যবাদ আপনাকে। দেখেন, এই 90-এর পর থেকে যেই ধরনের রাজনৈতিক চিন্তাধারা, চেতনা এবং যেই বিভাজন, প্রতিহিংসা রাজনীতি আমাদের দেশে শুরু হয়েছে, সে এখনো চলমান আছে। তবে আপনি যদি এখনো আমাদের এই রাষ্ট্রটা কিন্তু জনগণই সকল ক্ষমতার উৎস। 18 কোটি লোকের কিন্তু এই রাষ্ট্রটা। এই রাষ্ট্রটা এককভাবে সরকারের না, বা বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি না। বড় দুইটা দল বেশি শাসন করেছে এই দেশে। আমরা জাতীয় পার্টি 9 বছর ক্ষমতায় ছিলাম। আমাদেরও কর্মকাণ্ড যা মানুষ দেখেছে, জেনেছে। আমি মনে করি সম্পূর্ণ ভেদাভেদ ভুলে গিয়ে আমরা সামনের দিকে কতটুকু কি ভালো করা যায়, জনগণের কল্যাণে কি করা যায়, রক্তের বিনিময়ে যারা স্বাধীনতা দিয়ে গেছে, আজকে যারা মাটির নিচে চলে গেছেন, বা আপনার 2.5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেলাম, সেইটা শুধু রক্ষা করলে হবে না, তার প্রতিফলন বা তার সুফল পেতে হলে জনগণকে সবাইকে একত্রে কাজ করতে হবে। তার পাশাপাশি আমি মনে করি যে সরকারের একটা বিশাল দায়িত্ব আছে, সরকার সেই দায়িত্বগুলি তার পালন করবে। এবং আপনি মনে করেন যে এই ধরনের যে বর্তমান রাষ্ট্রে যে ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে, সেগুলি কিন্তু মোকাবেলা অলরেডি বর্তমান সরকার করতেছে। তো এখন আমাদের যেটা দরকার, আইনের সুশাসন প্রতিষ্ঠা করা, তার পাশাপাশি এই প্রতিহিংসা এবং বিভাজন রাজনীতি থেকে বেরিয়ে এসে আমরা সবাই একত্রভাবে, রাজনীতিবিদরা, আমরা কিন্তু কেউ কারোকে দায় চাপাই দেওয়া, দায় এড়াতে পারবো না। কারণ এই রাষ্ট্রে কিন্তু প্রতিটা বড় 3টা দলই কিন্তু ক্ষমতায় ছিল, এবং জনগণ কিন্তু ভালো করেই জানে কে কতটুকু দায়িত্ব পালন করেছে। আমি মনে করি এই দায়িত্বগুলি এককভাবে কারো কাঁধে না চাপিয়ে দিয়ে আমরা সামগ্রিকভাবে সবাই মিলে এই সমস্যার সমাধান করব, এবং রাষ্ট্রের সুশাসন প্রতিষ্ঠা করব, এবং মানুষের কল্যাণে রাজনীতিবিদদের নিজেদের নিয়োগ করব। এটাই আমার। জি, ডক্টর নুরুল আজহার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, শেখ রবিউল আলম, যেটি অধ্যাপক আবদুল্লাহ তাহের এর আগে বলেছেন যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ফাংশনাল না, বা তারা তাদের যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না, সেজন্য একটি সুশাসন বা আইনের শাসনের একটি ঘাটতি বা দুর্বলতা সব জায়গায় রয়ে গেছে। যেজন্য সামাজিক অপরাধ বলি বা রাজনৈতিক দলগুলোর উপর আপনি যেটি বলেছেন দমন পীড়ন, যে অভিযোগগুলো আসছে সেটি শুধুমাত্র আইনের শাসনের ঘাটতির জন্য রয়েছে। কিন্তু সেটি তো আসলে কাম্য ছিল না। সবারই তো একটি রাজনৈতিক জবাবদিহিতা যেটি, সেটি থাকা উচিত। সেটি কাম্য ছিল এবং সেটি প্রয়োজন ছিল। এটা তো ঠিক আছে যে রাষ্ট্রর যে সমস্ত ব্যবস্থাপনা উইং রয়েছে, আমাদের 3টি বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, সেখানেও রাজনৈতিক হস্তক্ষেপ রয়েছে, স্বাধীনভাবে ফাংশন করছে না। আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, আমাদের শাসক যে সমস্ত প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো রাজনীতির বাইরে না, মানে সেগুলি স্বতন্ত্রভাবে ফাংশন করছে না। ফাংশন করলে নিশ্চয়ই একটা কার্যকর রাষ্ট্র দেখা যেত। আমি আমিনুল ইসলাম বলছিলেন একবার যে আমি অ্যাগ্রি করেছি 21শে আগস্টের বিষয়টা এরকম না। আমি বলেছি 21শে আগস্টের ঘটনার সময় পর বিএনপি 1.5 বছর সুযোগ পেয়েছে। ওই 1.5 বছরে একটা বিশ্বাসযোগ্য তদন্ত তৎকালীন সরকার করতে পারেনি, এটাই সত্য। একটা বিশ্বাসযোগ্য তদন্ত করতে পারেনি, সেটাই আমি বলেছি। আরেকটা জিনিস আমি বলতে চাই, আবদুল্লাহ তাহের সাহেব বলছিলেন অধ্যাপক, যে আমাদের মেম্বার অফ পার্লামেন্ট এবং পার্লামেন্টের ভূমিকা কি বিতর্কিত, মানুষ আস্থা রাখতে পারছে না, স্যাটিসফাইড হতে পারছে না। স্যাটিসফাইড হওয়ার কোনো সুযোগ নেই, কারণ আপনি যদি জনপ্রতিনিধিদেরকে গেজেটে পাশ করেই কেবল তৈরি করেন, জনগণ প্রত্যক্ষ ভোটে যদি তার পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করতে না পারে, তাহলে সেই জনপ্রতিনিধির ভূমিকা পার্লামেন্টে যা হওয়া দরকার তাই হচ্ছে। আবার সেই ধরনের জনপ্রতিনিধিদের নিয়ে যে পার্লামেন্ট হওয়া দরকার, সেই পার্লামেন্টও সেই ধরনের একটা বিতর্কিত পার্লামেন্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ পার্লামেন্ট ফাংশন করছে না, যথাযথ জনপ্রতিনিধিও ফাংশন করছে না। তার কারণ হচ্ছে যে জনগণের জনপ্রতিনিধি নির্বাচিত করার সুযোগ নেই। এই সমস্যাগুলি আমাদের রয়েছে। আরেকটা কথা আমি খালি বলতে চাই, ওই আমিনুল ইসলাম বলছিলেন যে দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন। আমিনুল ইসলাম সাহেব জানেন না যে দুর্নীতিতে প্রথম 2 বার চ্যাম্পিয়ন হয়েছে আওয়ামী লীগের আমলে। দুর্নীতিতে বাংলাদেশ প্রথম চ্যাম্পিয়ন হয় 2001 সালের 28 জুন প্রকাশিত তথ্য অনুসারে টিআইবির। সেখানে যে তথ্যউপাত্ত নেওয়া হয় সেটা হচ্ছে 1999 সাল এবং 2000 সালের অর্থ বছরের তথ্যউপাত্ত। তার পরবর্তীতে 2002 সালে যে রিপোর্ট হয় সেটাতে নেওয়া হয় 2000 থেকে 2001 সালের জুন পর্যন্ত যে তথ্যউপাত্ত। অর্থাৎ দুর্নীতিতে বাংলাদেশ যখন চ্যাম্পিয়ন হয় তার প্রথম 2 বার আওয়ামী লীগের শাসন আমলেই হয়েছে। আওয়ামী লীগ এটা কিন্তু অপপ্রচার করে, এবং ওই প্রকাশের যে তারিখ সেটা আওয়ামী লীগ তখন ক্ষমতায়, 28 জুন কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায়। যাই হোক, বিতর্ক তো অনেক রয়েছে, সমস্যাও অনেক রয়েছে। ধরেন এই যে ধর্ষণের কথা আপনি বলছেন, বাংলাদেশের পরিসংখ্যান বলছে যে আমাদের যে ধর্ষণ হচ্ছে তার যা রেকর্ড হচ্ছে বা যে মামলা হচ্ছে 3%
মামলার কেবলমাত্র চার্জ ফ্রেম গঠন হচ্ছে, মাত্র 3%। আবার চার্জ ফ্রেম যার গঠন হচ্ছে তার 0.37% মাত্র বিচার হচ্ছে। প্রতিদিন আপনি যদি গড় হিসাব করেন 10 থেকে 12টি ধর্ষণের ঘটনা রেকর্ড হয়, কিন্তু প্রতিদিন কি আমরা একটা ধর্ষণের ঘটনারও বিচার পাই না। অর্থাৎ আমাদের বিচারের যে হার সেটা কিন্তু খুবই নগণ্য, যার ফলে ধর্ষণকারীরা পার পেয়ে যাচ্ছে। এখন সরকার বলছে যে কিছু পদক্ষেপ আমরা নিয়েছি। সরকার যে পদক্ষেপগুলি ইতিমধ্যে নিয়েছে, যাদের গ্রেপ্তার কম বেশি করেছে, সেটা সরকার কতটা উদ্যোগী হয়ে করেছে সেটা কিন্তু সরকার বেশি উদ্যোগী হয়ে করেনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে, সরকার হয়তো বাধ্য হয়েছে, এটা আর আড়াল করার সুযোগ থাকে না, দলের লোক হলো, এরকম একটা আবহাওয়ার কারণে সরকার হয়তো কিছু গ্রেপ্তার করেছে, কিছু বিচারের আওতায় আনছে। কিন্তু যে হারে ধর্ষণ বেড়েছে সেই হারে কি আমাদের নারী নির্যাতন ট্রাইব্যুনালও কি হয়েছে? নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের সংখ্যাও বাড়েনি। এই যে 1 লাখের উপর গায়েবী মামলা হয়েছে বিরোধী দলের উপর গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে, তো মামলার সংখ্যা বাড়ছে, আদালতের সংখ্যা তো বাড়ছে না। অর্থাৎ এই বিচারের যে প্রক্রিয়া সেই জায়গাও তো দীর্ঘসূত্রিতা করেছে এই সরকার, এবং সেটা কমে আনার দায়িত্ব তো সরকারের। অর্থাৎ বিচার প্রক্রিয়ার মধ্যেও তো সমস্যা রয়ে যাচ্ছে। অর্থাৎ সরকার বিচার বিভাগকেও ফাংশন করতে পারছে না, প্রভাবমুক্ত রাখতে পারছে না, যার বিত্ত আছে, ক্ষমতা আছে, বৈভব আছে, সে বিচারের বাইরে চলে যাচ্ছে। এই সংস্কৃতি তো স্বাধীনতার 50 বছরও আমাদের আছে। আর আমিন ভাই একটা কথা বলছিলেন যে IMF বলেছে, আপনি জানেন যে বিশ্বব্যাংক বলেছে যে বাংলাদেশের আগামীতে প্রবৃদ্ধি হবে 1.5 অনলি, গতবার হচ্ছে 2.5, সরকারের কিন্তু গতবার লক্ষ্য ছিল 8-এর উপরে, এবার 8.2। তো যদি আপনার 1.5 প্রবৃদ্ধি বাংলাদেশের হয়, আপনার টার্গেট হচ্ছে 8.2, এটা কি কাঙ্ক্ষিত হলো? আপনি জেনে রাখেন ওই একই রিপোর্টে বিশ্বব্যাংক বলেছে 10 হবে নেপালের, 3.3 হবে আপনার মালদ্বীপের, ভুটানেরও হবে 2.8। তাহলে নেপাল, ভুটান, মালদ্বীপকে আমাদের চেয়ে ভালো করছে, ভারত আমাদের চেয়ে খারাপ করছে। অর্থাৎ সবভাবে এই সরলীকরণ করা দেখলে হবে না। আমাদের একটা ঘাটতি বাজেট রয়েছে, ব্যাপক একটা ঘাটতি বাজেট রয়েছে, রাজস্ব আয় যা হবে তাদের রাষ্ট্র ব্যবস্থাপনা হবে না, এডিপি সম্পূর্ণ অনিশ্চিত। বিশ্বব্যাংকের থেকে আমরা বড় ধরনের একটা সহায়তা চাচ্ছি, আবার আভ্যন্তরীণ ব্যাংক থেকে 85,000 কোটি টাকা লোন নিতে চাচ্ছি, সেটাও সম্ভব হচ্ছে না। বেসরকারি বিনিয়োগ স্থবির হয়ে যাচ্ছে। সরকার লোন নিতে গিয়ে অবাক হবেন যে সরকার এখন সে রিজার্ভের উপর লোন নিতে যাচ্ছে, অর্থাৎ তফসিলভুক্ত ব্যাংক থেকে আর সে লোন নিতে পারছে না, যার জন্য সে রিজার্ভের এগেনস্টে লোন নেওয়ার চেষ্টা করছে। অর্থাৎ আমাদের অর্থনীতি কিন্তু একটা ভঙ্গুর জায়গায় চলে গিয়েছে। আমাদের যদি দেখেন ইন্ডেক্সগুলি দেখেন, প্রতিযোগিতার সক্ষমতায় এশিয়ার মধ্যে আমরা সবার নিচে, নেপালেরও নিচে, ভুটানেরও নিচে। ব্যবসা বান্ধব পরিবেশ বলেন, সেখানে আমরা নেপাল, ভুটানের নিচে, সবার নিচে। দুর্নীতি তো শুধু আফগানিস্তান আমাদের পিছনে, আর বাকি সবার নিচে আমরা। আগামী অর্থ বছরে আফগানিস্তানের প্রবৃদ্ধি আমাদের চেয়ে বেশি বলেছে বিশ্বব্যাংক। অর্থাৎ শুধু ভারত আর চায়নার সাথে একটা দুটো সূচকে আপনি তুলনা করতে গিয়ে বাংলাদেশকে এইভাবে রিপ্রেজেন্ট যদি সরকার করে এবং সরকার দলের লোকরা করে, সেটা কিন্তু মানুষের অধিকারকে, মানুষের রাইটকে আড়াল করা হয়। এটাও এক ধরনের ধরেন অপরাজনীতি, অপশাসন। আপনার কাছে আবার আসবো। আমি অধ্যাপক আব্দুল্লাহ তাহের, তার কাছে যেতে চাই। শুনতে পাচ্ছেন অধ্যাপক আব্দুল্লাহ তাহের? জি, আমি শুনতে পাচ্ছি। যেটি আমরা আলোচনা করছিলাম যে সংকটের দুর্যোগে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কি হবে, বা রাজনৈতিক দলগুলো কি ধরনের ভূমিকা। আপনি যদি আমি সরাসরি প্রশ্ন করি যে কারা আসলে সংকটের দুর্যোগে বা জনবান্ধব, জনকল্যাণ কাজে সামনে এগিয়ে এসেছে, বা বাংলাদেশকে জনকল্যাণমূলক রাষ্ট্র করার ক্ষেত্রে আপনি কি ধরনের প্রতিবন্ধকতা দেখতে পান, সেই প্রতিবন্ধকতা দূরীকরণে রাজনৈতিক দলগুলো কোনো কাজ করছে কিনা? আমার কাছে মূল প্রতিবন্ধকতা আসলে রাজনৈতিক দলগুলোই। আপনি যেমনটি বলছিলেন, শুরুতে আমরা আলোচনায় করছিলাম যে প্রতিটি দুর্যোগে যেমন রাজনৈতিক দলগুলো এগিয়ে আসছে, এটাও যেমন সত্য। বাংলাদেশে এই পর্যন্ত যত কিছু অর্জন, সেগুলো যেমন রাজনৈতিক দলগুলোর অর্জন, ঠিক তেমনি ভাবে এই যে বাংলাদেশটা প্রায় 50 বছরে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারিনি, আমাদের মুক্তিযোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ আমরা তৈরি করতে পারিনি, তার পেছনে কিন্তু রাজনৈতিক দলগুলোই দায়ী। আমি এককভাবে একটি দলকে বলবো না, আমরা সামগ্রিকভাবে রাজনৈতিক সংস্কৃতিটাই সেই জন্য দায়ী। এখন আপনি যে সরাসরি প্রশ্নটি করলেন, আমরা যদি এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে, রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। রাজনীতিটা এখন যেটা হয়ে গেছে যে ক্ষমতার নীতি বা ক্ষমতায় যাওয়ার জন্য যে কোনো ভাবে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় টিকে থাকার একটা লড়াই মাত্র। এখানে জনকল্যাণ বা জন আকাঙ্ক্ষার কোনো বিষয় নেই। যেহেতু আমরা করি জনগণকে দেখানোর জন্য, সেটা হচ্ছে কিছু তো আমাকে দিতেই হবে। উচ্ছিষ্ট কিছু যদি আমি ছুঁড়ে না ফেলি, তাহলে তো পোকা বা পশু পাখি তারা কিছু, কুকুরা কিছু খেতে পারবে না। সেই জন্য উচ্ছিষ্ট কিছু আমরা ফেলে দিচ্ছি। বর্তমান যারাই ক্ষমতায় ছিল গত 50 বছরে উচ্ছিষ্ট হিসাবে,
তারা ভোগ বিলাস করার পর কিছু অংশ যদি নাই দেয় তাহলে তো ভোগ বিলাসটা একদমই হালাল হবে না। তো সেই জন্য তারা সেই চেষ্টাটি করেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে গণতন্ত্রটাকে কার্যকর করতে হবে, সেটা করতে গেলে প্রথমে কিন্তু ভোটার ব্যবস্থাটাকে আপনাকে ঠিক করতে হবে, জনগণকে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে। কারণ হচ্ছে আপনি যদি জবাবদিহিতামূলক সরকার তৈরি করতে না পারেন তাহলে কিন্তু তাদের অপকর্ম বা কোনো কৃতকর্মের জন্য জনগণের কাছে জবাবদিহিতা তাদের তৈরি হবে না। তারা নিজেদেরকে সকল ক্ষমতাবান মানে চরম ক্ষমতাবান মনে করবে, যেটা বর্তমান ক্ষমতাসীন দল করছে। তারা কোনো কিছুকে, কোনো ভয়েসকে তারা তোয়াক্কা করছে না। তারা ভাবছে তারা যেটা করছে বা দেশকে দেশের জন্য কিছু ভাববার করবার তো পরের কথা, ভাববার অধিকার শুধুমাত্র তাদেরই আছে। এই মানসিকতা আমাদেরকে দূর করতে হবে। আমাদেরকে ইনক্লুসিভ একটি ডেমোক্রেসি আমাদেরকে চালু করতে হবে। যেমন আমাদের যখন আপনি যে দুর্যোগের কথাই বললেন, করোনা যখন শুরু হয় তখন কিন্তু আমার দল অধ্যাপক আব্দুল্লাহ তাহের, জি আমাদের হাতে সময় কম, বিএনপির শেষ পক্ষ করতে থেকে হবে। বলা হয়েছিল একটি জাতীয় কমিটি গঠন করার জন্য, সর্বদলীয়। সরকার কিন্তু সেই কথাটি রাখেনি, সেটি কর্ণপাত করেনি। জাতীয় কোনো কমিটি তারা কিন্তু তৈরি করেনি এই করোনাকে মোকাবেলার জন্য। তো আমি যেটা বলতে চাচ্ছি, আমাদের ঐক্যমত দরকার। আমাদেরকে সদ ইচ্ছা নিয়ে জনকল্যাণের জন্য রাজনীতি করতে হবে। সেক্ষেত্রে ভোটার ব্যবস্থাটাকে আগে আপনার ঠিক করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। শেখ রবিউল আলম, আমরা একদম শেষ দিকে 1 মিনিটে আমরা শেষ করতে চাই যে এখান থেকে বেরিয়ে আসার উপায় কি, আমাদের রাজনৈতিক দলগুলোরই বা কী ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? না, রাজনৈতিক দলগুলি তো যার যার আদর্শ, মূলনীতি, গঠনতন্ত্র, ঘোষণাপত্র নিয়ে আছে তাদের কর্মসূচিতে। এটি কোন রাজনৈতিক দল কতটা জনকল্যাণের কাজ করছে বা করবে অথবা সক্ষমতা রাখে সেটি তো জনগণই বিচার করবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে একটি রাজনৈতিক দল যখন রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ক্ষমতায় থাকতে চায় এবং অন্যান্য রাজনৈতিক দলের রাজনৈতিক চর্চা, রাজনৈতিক পরিকল্পনা, রাজনৈতিক মুভমেন্টের ক্ষেত্রে যখন বাধা সৃষ্টি করে এবং শুধুমাত্র একদলীয় শাসন এবং একদলীয় রাজনীতি প্রতিষ্ঠিত করতে চায় একটি বড় রাজনৈতিক দল, তখন তো একটা জাতীয় দুর্যোগ সৃষ্টি হয়। আপনি যে দুর্যোগের কথা বলছেন, আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্যোগ হচ্ছে একটি রাজনৈতিক দল কর্তৃক সৃষ্ট দুর্যোগ। হ্যাঁ, প্রাকৃতিক দুর্যোগ আছে, মানুষ সৃষ্ট কিছু দুর্যোগ আছে, কিন্তু ক্ষমতাসীনরা যখন দুর্যোগ সৃষ্টি করে, গণতন্ত্র, আমাদের রাজনীতি, সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকারে যখন বাধা সৃষ্টি করে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে, তার থেকে উত্তরণ হওয়া দরকার। এবং তার দুটি দরকার, একটা হলো রাজনৈতিক যে সমস্ত অন্য দল রয়েছে তাদের সক্রিয় এবং সোচ্চার ভূমিকা, জনগণকে আবার আরও সোচ্চার হওয়া, তার অধিকার প্রতিষ্ঠিত করবার জন্য। আর ক্ষমতাশীল দলের সুমতি দরকার, শুভবুদ্ধির উদয় দরকার। দুঃখজনক হলো যে আওয়ামী লীগ ক্ষমতার মেয়ে অন্ধ হয়েছে। আওয়ামী লীগের যদি শুভবুদ্ধি উদয় হয়, আমাদের অন্যান্য রাজনৈতিক দল যিনি আছেন, ওই যে প্রফেসর আব্দুল তাহের, ওনারও একটা রাজনৈতিক দল আছে, আমরা যদি যার যার মতো করে ভূমিকা পালন করি এবং জনগণ রাষ্ট্র ব্যবস্থাপনা যদি প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণের সুযোগ পায়, নিশ্চয়ই এই অবসান হবে। অতএব সেটি এখন সময়ের দাবি। সেটি ছাড়া বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব, বাংলাদেশের সমৃদ্ধি সম্ভব হচ্ছে না। এটা বুঝে নিশ্চয়ই আমরা যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করব, সেটাই হচ্ছে আমার প্রত্যাশা। আমিনুল ইসলাম, যেটি বিরতির পর আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে সংসদ বলি বা রাজনীতিবিদ যারা, রাজনৈতিক সংস্কৃতি আমাদের যেটি চলে আসছে সেটি থেকে আসলে মানুষ ভালো কিছু পাচ্ছে না, যেটি আব্দুল্লাহ তাহের অভিযোগ করলেন। সেখান থেকে অবশ্যই একটি পরিবর্তন দরকার। সেই পরিবর্তনের রাজনীতিতে কি আওয়ামী লীগ এগিয়ে নিয়ে যেতে পারবে বা অন্য দলগুলো তাদেরই ভূমিকা কি হবে, বা সেই ধরনের কোনো পরিবেশ তৈরি হবে কিনা? পরিবর্তন দরকার, এটা আমার মনে হয় অনস্বীকার্য। এটা এ টু জেড সবাই এই উপলব্ধি আছে। এবং পরিবর্তনটা কিন্তু রাজনীতিটা কিন্তু একক একটি দলের না, সামগ্রিকভাবে সবগুলো, প্রত্যেকটা কিন্তু এখানে দায়িত্বটা ভাগ করা আছে। যেমন রবিউল ভাই বিরোধী দল করে, অবশ্যই উনি সমালোচনা করবে আমার সরকারের দল, না করলে তার কাজটা কি? আবার সমালোচনা করা মানেই যদি আমি ধরে নেই যে সে আমার বিরুদ্ধে বা তাকে নির্যাতন করতে হবে, সেটাও রাজনীতির পার্ট না। আবার সমালোচনা যে করবে তাকেও বুঝতে হবে সমালোচনা মানে কি একটা মানুষকে বা একটা দল সম্পর্কে ইনিয়ে বিনিয়ে কাহিনী বা মিথ্যা বলা কিনা। আমরা এটাও চাই যে আমরা সাকসেসফুল হলে ওরা বলুক যে আমরা ব্যর্থ হচ্ছি, তাহলে হয়তো আমরা আরও বেশি ভালো করার চেষ্টা করব। কারণ ভালোর কোনো লিমিট নেই, কতটুকু ভালো করা যায়। হ্যাঁ, কিন্তু বিষয়টা হচ্ছে কি, যে জায়গায় আমরা আলোচনাটা ঘুরপাক খাচ্ছে, যে যেমন গণমুক্তি আন্দোলনের নেতা যেটা বললেন যে বরফের 12 ভাগের 1 ভাগ উপরে থাকে, বাকি 11 ভাগ নিচে, ইজ ট্রু। এখন সমাজে অপরাধ সংগঠিত হচ্ছে, আমি আগেই বলেছি, তো বিচার করার প্রক্রিয়াটা কি? আপনি বা আমি যদি না জানি যে কোনো মাধ্যমে, তাহলে বিচারটা কিভাবে করবেন?
কেউ তো অন্তর্জামী না। জি, বিচার আগে তো বিষয়টা নলেজে আসতে হবে, নলেজে আসলে তো বিচার। এখন নলেজে না আনাটা বা না আসাটা, এখানে তো এই প্রযুক্তির যুগেতে সরকারের কিছু করার আছে বলে আমি মনে করি না। জি, যেমন সাম্প্রতিক সময়ে বেগমগঞ্জে যে ঘটনা ঘটলো, সেটা তো নলেজে না আনার জন্য যে নর পশুরা এই কাণ্ড ঘটিয়েছে, তারা তো চেষ্টা করেছিল, কিন্তু নলেজে এসছে। আসার পরে ওই নরপশু কোন দল করে, কার ছত্রছায়া আছে, এটা তো আমরা বিবেচনায় করিনি, বিবেচনায় আনিনি। হ্যাঁ, যখনই আমি যে কথাটা বললাম, যখনই আপনি আপনার মনের সুকোমল বৃত্তির উৎকর্ষতার মাধ্যমে সোশ্যাল রেভলিউশনটা নিশ্চিত করতে পারবেন, তখন কিন্তু ওইটা সংগঠিত হবে না। আচ্ছা, ওই অপরাধ যেমন সংগঠিত হবে না, দুর্নীতিও আর সংগঠিত হবে না। এই জন্যই এর কোনো বিকল্প নেই, এটা হবে না। কিন্তু এখন ওইটা না করে যদি বলি যে সরকার শুধু যেগুলো আওতায় মানুষের মানে নলেজ আসছে সেগুলোর বিচার করছে, এখন এছাড়া সরকারের করণীয় এটা কি সেটা একটু বলেন। আওতায় যদি আমার নলেজে যদি না আসে, তাহলে আমি বিচারটা কীভাবে করব? পৃথিবীতে এরকম কোনো রেকর্ড আছে কি না? তাহলে ঘটনা না ঘটানোর জন্য কি করা যায়, দুর্নীতি না হওয়ার জন্য অথবা অপরাধ না হওয়ার জন্য কি করা যায়, সেভাবে সমাজটাকে তৈরি করতে হবে। সেটা তো সমাজটা তো শুধু আওয়ামী লীগের একার না। আমি যে কথাটা আপনাকে বলছিলাম যে আজকে মূল্যবোধের কোথায় আমরা দাঁড়িয়ে আছি, এক সময় কাস্টম অফিসারের ছেলে বললে যারা ঘুষ খায় তাদের সাথে আমরা কথা বলতাম না, যে না ও ঘুষ খায় আমরা কথা বলবো না। এখন তো বিয়ের আসরে যদি বলা যায় যে ছেলের উপর ইনকাম নিশ্চিত, তখন তো তাকে বিয়ে করতে না চাইলেও জোর করে তার ফ্যামিলি বিয়ে দিচ্ছে। তো এখানে তো আওয়ামী লীগ বিএনপির কিছু করার নেই, এটা তো সামগ্রিক একটা বিষয়। আমাদের হাতে সময় কম, আমি বলছি কি পরিবর্তন যেটি করতে হবে। সমালোচনা থাকবেই, কিন্তু পাশাপাশি যখন আপনি সরকারকে সমালোচনার পরে একটা জায়গায় অ্যাপ্রিসিয়েট করবেন যে হ্যাঁ এই কাজটা ভালো। জি, যেমন আমি রবিউল ভাইকে ধন্যবাদ দিলাম, কেন উনি ওনার দলের সীমাবদ্ধতার মধ্যে বলেছেন যে 21 আগস্টের ঘটনা নিয়ে আমাদের ব্যর্থতা ছিল। আবার হয়তো উনি দলকে ডিপেন্ড করার জন্য বলছেন যে আমরা 2 ঘন্টা আগে প্রোগ্রাম চেঞ্জ করেছি, নট দ্যাট। আমরা তার আগের দিন সমস্ত পত্রিকায় সকালবেলা বিজ্ঞাপনে ছিল যে মুক্তাঙ্গন নয়, আমাদের সমাবেশ হবে পাঠিয়েছে। কিন্তু ওইটা হয়তো ওনার দলকে ডিপেন্ড করতে গিয়ে বলতে হয়েছে। আরেকটা বিষয় বলি, এখন বেগম জিয়াও সেদিন পার্লামেন্টে দাঁড়িয়ে যেটা বলেছিলেন যে তাচ্ছিল্য করেছিলেন, বা উনিও যেটা ইন্ডিকেট করছেন যে আওয়ামী লীগই এখানে সমাবেশটা ঘটিয়েছে, তার মানে কি তাহলে আওয়ামী লীগ নিজেরা করেছে? শুনেন, আমরা দেখেছি নেতিবাচক রাজনীতিতে কখনো কখনো প্রতিপক্ষ কর্তৃক আক্রমণ করানো হয় কিন্তু যেন না মরে। কিন্তু গ্রেনেড, বোমা এমন একটা জিনিস, এটা পৃথিবীর কেউ বলতে পারবে না যে বোমা কোথায় পড়লে কে মারা যাবে, কোথায় পড়লে মারা যাবে না। সুতরাং এই তাচ্ছিল্যগুলো করে ওই জায়গাটা আমরা তৈরি করতে পারবো না। জি, আমরা অবশ্যই সমালোচনাকে স্বাগত জানাই, এবং পাশাপাশি আমরা এটাও অত্যন্ত আস্থার সাথে বলতে চাই যে আমরা সামাজিক আন্দোলনের মাধ্যমে, হ্যাঁ, আমরা যদি এই কাজটা এই পরিবর্তনগুলো সুচিত করতে পারি, প্রত্যেকে যদি স্ব জায়গায় গিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারি, তাহলে অবশ্যই ভালো একটা কিছু সম্ভব। জি, আমিনুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে আলোচনা যোগ দেওয়ার জন্য। শেখ রবিউল আলম, ডক্টর নুরুল আজহার এবং অধ্যাপক আব্দুল্লাহ তাহের, আপনাদেরকেও ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, নিটল টাটা এসএটিভি সংলাপ প্রচারিত হয় বৃহস্পতিবার রাত 11:30 এবং পুনঃপ্রচার হয় শুক্রবার সকাল 7:30টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন। শেষ হয়ে যায়।